এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। পড়ে আছি হসপিটালের বেডে। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে। কি অবস্থা রোগীর এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। কিছুক্ষণ পর রোগীর জ্ঞান ফিরবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। অবস্থার ভালো আছে তো? হ্যাঁ রে মা, ভালো আছে। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। এখন কেমন লাগছে বাবা? যে অনেকটা ভালো ফিল করছি। একটু দেখে শুনে চলবে না? আচ্ছা, তোমার কিভাবে কি হলো? আসলে আঙ্কেল হয়েছে কি, কিছু পোলাপান আমাকে আটকিয়ে বললো আমার কাছে যা আছে সব কিছু দিয়ে দিতে। আমি কিছু দেইনি, এই জন্য তারা আমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মেরেছে। আঙ্কেলের কাছে মিথ্যে কথা বললাম। আমাকে যে সময়ে মার খাইয়েছে সেটা আর বললাম না। হ্যাঁ, বুঝতে পারলাম। তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি, কেমন? আরে না আঙ্কেল, লাগবে না। শুয়ে থাকো। বলেই চলে গেল। হঠাৎ আমার বুকে যেন কে লাফিয়ে পড়লো। আরে এই তো দেখি মৃত্যু। স্যার আপনার কিছু হয় নাই তো? কত টেনশনে ছিলাম জানেন। এখন সর আমার বুক থেকে। জোর করে সরালাম। ভাইয়া, তোর যদি আজকে কিছু হয়ে যেত আমরা কি করতাম? আমাদের কথা একটু চিন্তা করলি না? আরে বোকা বোন, আমার কিচ্ছু হবে না, কান্না করিস না। আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না। কি যে বলো না তুমি। ভাইয়া, তোর কি এভাবে মারছে? কি যে বলিস না, এসব শুনে তোর লাভ নেই। তুই চিন্তা করিস না। আম্মুকে কিছু বলিসনি তো? না ভাইয়া, একটুও বলি নাই, পরে আম্মু আবার চিন্তা করবে। ভালো করেছিস। লাদেন, এখন তুই কেমন আছো? যা তুই, আমার খবর রাখতে হবে না। বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না। আমি কি জানতাম বল কিছু? তোর ফোনটা বন্ধ ছিল কেন? সরি 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 রে, ফোনে আজকে চার্জ ছিল না। তুই কি একা আছিস? সাথে বডিগার্ড দেখতে পাচ্ছি না। বডিগার্ড আনলে সমস্যা হতো, তাই তো একাই আসছি। ভালো করেছিস, কিন্তু তুই কিভাবে জানিস আমার এই অবস্থা? আমাদের জানাতে হয় না, আমাদের কাছে খবর অটোমেটিক থাকে। মন্ত্রীর মতো কথা বলা শিখে গেছিস দেখি। তা বলতে পারিস। মিতু আর মিলি, একটু বাইরে যা তো। মারিয়া, আমাকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলি? চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমার মনে হয় ম্যামের শত্রুরা তোর কাছে কিছু জানতে চাইছিল, আর তুই বলিস নাই দেখেই মারছে। বুঝতে পারলাম। ম্যাম কি এ বিষয়ে কিছু জানে? জানে দেখেই তো আমাকে পাঠাইছে তোরে দেখে যাওয়ার জন্য। কিন্তু আমাকে কারা মারলো এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। এত বেশি চিন্তা করিস না, পরে আবার তুই অসুস্থ হয়ে পড়বি। মারিয়া, তুই একটা কাজ করে দিবি? অবশ্যই বল। হাসপাতালে বিলটা একটু দিয়ে দিবি? আমার কাছে এখন কোনো টাকা নেই, আমার বেতন পেলেই তোরে পরে দিয়ে দেব। বিলটা ম্যাম দিতে বলেছে, এইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আর এই নে, এখানে 50,000 টাকা আছে, এগুলো ম্যাম তোরে দিতে বলেছে। এখনো কাজেই যায়নি আবার টাকা? আরে কাজ তো করবি, আর তুই তাড়াতাড়ি সুস্থ হ, দোয়া করি। হ্যাঁ, দোয়া করিস। আচ্ছা, আমি যাইলে অনেক কাজ ফেলে এখানে আসছি। মারিয়া, তোরে আমি যতটা খারাপ মনে করেছিলাম তুই আসলে ততটা খারাপ না। অনেক ভালো একটা মেয়ে তুই। যাই হোক, এই প্রথম কেউ আমাকে ভালো বললো, ধন্যবাদ রে। কেন? তুই তো ভালো একটা মেয়ে। যেই কাজ করি রে, মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না। হ্যাঁ, এই কথাটাও সত্যি। ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা, তুই যা। হাসপাতালের বিলটা আমি দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। মিলি, মিলি, এদিকে আয় তো। ভাইয়া বল। এই টাকাগুলো তোর কাছে রাখ, আম্মুর কাছে পরে দিয়ে দিস। কিন্তু ভাইয়া, এত টাকা? পরে বলবো, এখন বাড়িতে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা স্যার, এই মেয়েটাকে? আমার ফ্রেন্ড। ভাইয়া, এটাই সেই মেয়েটা? হ্যাঁ। আচ্ছা লাদেন, হাসপাতালের বিলটা কে দিল? জি আঙ্কেল, আমার ফ্রেন্ড। আমি দিয়ে দিতাম। না আঙ্কেল, আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। ইয়ার এমন কিছু না বাবা, আমার একটা ছেলে থাকলেও আমি করতাম নাকি? আমি আসছি থেকে আপনি সাহায্য করেই যাচ্ছেন, এই ঋণ আমি আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না আঙ্কেল। আরে বাবা, এসব কথা এখন বাদ দাও। আঙ্কেল, এখানে থাকা আমার মোটেই ভালো লাগছে না, আমাকে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, ডাক্তার বলেছে তুমি যেতে পারবা। তাহলে আমি আর বসে আছি কেন? মিলি আর মিতু আমাকে ধরে গাড়িতে তুললো। দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম। গাড়ি থেকে নেমে মিলি আর মিতুর সাহায্যে বাড়িতে আসলাম। আম্মু আমাকে দেখে অনেক কান্না করেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় বসেছি। বাবা, তোর এখন কষ্ট হচ্ছে না তো? আরে না আম্মু, তুমি চিন্তা করো না,
বাবা একটু দেখে শুনে চলবি। হ্যাঁ আম্মু, পরের বার এমন হবে না। আচ্ছা, এত টাকা কে দিয়েছে তোকে বাবা? প্রতি মাসের বেতন অগ্রিম দিয়ে দিছে। কাজ না করেও? আমি এমনি অসুস্থ আর আমি টাকার কথা বলছিলাম, এই জন্যই মিথ্যে কথা বললাম। আচ্ছা তুই একটু ঘুমা। হ্যাঁ, ভাইয়া তোর ফোনটা একটু দিবি? নিয়ে নে। মিলি ফোন নিয়ে চলে গেল। রাতে আম্মু খেয়ে দিল আমাকে, আর রাতে আম্মু আমার সাথেই ছিল। মার ভালোবাসার কোনো তুলনা হয় না। শরীরের চামড়া তুলেও ঋণ শোধ করা যাবে না। সকালে নাস্তা করে বসে আছি, চিন্তা করছি এক মনে, কে আমার সাথে এমন করলো আর কোন কারণেই বা করলো। না, আমাকে এভাবে চললে হবে না, আর একটু স্ট্রং হতে হবে, আরও সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ মনে হলো কে জানি আমাকে ঘুষি দিল। আমি মাথা উঠিয়ে দেখি ফাহিম। শালা, আমাকে একটা ফোনও করলি না? সরি রে বন্ধু, মনে ছিল না। মনে থাকবে কিভাবে? আমাকে তো আর তোর বন্ধু মনে করিস না। সত্যি মনে ছিল না। আচ্ছা, তোরে মারলো কে বলতো? বলতে পারবো না রে। আসে সেসব ছাড় তুই, আমার ঠিকানা পেলি কি করে? তোর ফোন কল দিয়েছিলাম, তোর বোন ফোন দিয়েছিল আর সব বলছে আমাকে, আর তোর বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে আসছি। ভালো করেছিস, নাহলে কিছুক্ষণ পরে আমি ফোন করতাম। আমাকে একটা কল দিদি, দেখতাম ওরা তোরে কিভাবে মারতো। বাদ দে রে, এখন বল তোর গার্লফ্রেন্ডের খবর কি? আমি তো তোর আশায় বসে আসি। আচ্ছা, আমি কি সুস্থ হয়ে নিই, পরে দেখি কি করা যায়। দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে দে, আর আমি আইবুড়ো হয়ে যাই। পারলে তুই কর। ভয় করে বাবা, আমি এসব করতে পারবো না। একবার ভয় কাটিয়ে যদি প্রপোজ করে দিস, তাহলে দেখবি আর কোনো ভয় নেই। তোর আর ভয় দেখাতে হবে না। আশা, তোর টাকা পাইছ? দেখি নাই। 8,000 দিছি, তোর বিকাশে দেখে নিস। আচ্ছা, দেখবো না। তাহলে আমি চাই রে। এত সহজে চলে যাবি কিভাবে বল? আগে খাবার খাবি, পরে যাবি। না রে বন্ধু, খেয়ে আসছি। দেখ যেতে পারিস কিনা, আমার বোন তোর ঠ্যাংগুলো ভেঙে রেখে দেবে। ভয় দেখাস? মনে কর তাই। সময় আমারও আসবে। কি দিয়ে আসবে, গাড়ি নাকি হেলিকপ্টার? মজা করিস বেটা। ভাইয়া চলেন, আমু ডাকছে খাবার খেতে। আর ভাইয়া তুই এখানে বসে থাক, আমি খাবার দিয়ে যাবো না। মিলে এক কাজ কর, ফাইম তোদের সামনে খাবার খেতে লজ্জা পাবে, তুই খাবারগুলো এখানে দিয়ে যা। হ বন্ধু, এটা ঠিক কথাই বলছস। ফাইম খাওয়া দাওয়া করে চলে গেল। দেখতে দেখতে 10 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি। আর বসে থাকলে হবে না, আগামী কাল থেকে কাজে লেগে পড়ব। আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। গ্রামে বাবার মৃত্যুর পর মেম্বারের অত্যাচারে গ্রাম থেকে পালিয়ে আসতে হয়েছে। এখানে আসার পর আঙ্কেল একটু সাহায্য করেছে থাকতে। আঙ্কেল সাহায্য না করলে যে কি হতো। তারপর সুমাইয়া ম্যাডাম, তার কথা আর কি বলবো। সুমাইয়া ম্যাডাম তার কাছে আমাকে চাকরিতে রেখে আমার ভাগ্য খোলার একটা সুযোগ করে দিয়েছে। এটা তো হাতছাড়া করা যাবে না, আমাকে অনেক দূর পর্যন্ত যেতেই হবে। মিলি, রেডি হতো। কেন ভাইয়া? আজকে তোর নিয়ে মার্কেটে যাব। সত্যি ভাইয়া? হ্যাঁ, আর আম্মুকে বল। আমুকে বলতেছি আমি। একটু পর আম্মু এসে বলল, কি পাগলামো করছিস? আমি কেন যাব? ধর আম্মু, চলো তো, সবাই মিলে গেলে ভালো লাগবে। তোরা 2 ভাই বোন মিলে মার্কেট করে আয়। না আম্মু, চলো তো। সবাই মিলে রেডি হয়ে মার্কেটে গেলাম। মিরি বলছিল মিতু আর ফারজানাকে সাথে নিয়ে যেতে, কিন্তু ওরা বড় লোক বাপের মেয়ে, আমার কাছে তো টাকা নেই যে ওদের মার্কেট করে দেবো। আম্মু আর মিলিকে মার্কেট করে দিয়ে আমার জন্য কিছু কিনলাম, আর শেষে মিলিকে ভালো একটা ফোন কিনে দিলাম। সব শেষে বাসায় আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল, আর আজকে 8টার দিকে মিতুদের পড়াতে গেলাম। স্যার, আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ, অনেক ভালো। কি মিতু, মন খারাপ নাকি তোমার? কথা বলো না যে আমার সাথে। আপনি অনেক খারাপ। ও মা, আমি এবার কি করলাম? একা একা ঘুরে আসছেন, আমাকে সাথে নিলেন না। ও, এই ব্যাপার তাহলে। আসলে মিলিকে একটা ফোন কিনে দেওয়া লাগে, এই জন্য মিলিকে নিয়ে গেলাম, আর আমাকে কিছু মার্কেট করে দিলাম। আর তুমি চিন্তা করো না, তোমাদের সবাইকে নিয়ে মার্কেটে ঘুরতে যাবো একদিন। সেদিন আর আসবে না মনে হয়। তাকে আর এটা বুঝতে দিলাম না যে আমি টাকার চিন্তা করে তাদের নিয়ে গেলাম না। আঙ্কেলের এই 2জন মেয়ে, মিতু আর ফারজানা, এদের 2জনকে আমি পড়াই, আর বিনিময়ে তো আঙ্কেল আমাকে ফ্রিতে থাকতে দিচ্ছে নি। এই তো সামনে শুক্রবারে, যাও কথা দিলাম। এখন বই বের করো। কিছুক্ষণ ওদের পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি 10টার মতো বেজে গেছে। মারিয়াকে একটা কল দিলাম। কি অবস্থা লাদের? ভালো, তুই এখন কোথায়? সুমাইয়া ম্যামের সাথে। ম্যাডামের কাছে ফোনটা একটু দে তো। আচ্ছা দাঁড়া, আমি দিতেছি। কি অবস্থা লাদেন তোমার? এই তো সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ ম্যামের, আমি আগে তো জানতাম না। কণ্ঠ শুনে আবার ক্রাশ খেলাম। শুধু ক্রাশই খাই, আর কিছু তো আর করতে পারি না। আর আমি কালকে থেকে কাজ শুরু করে দেব।
শুনে খুব খুশি হলাম, তবে সাবধানতার সাথে কাজ করবা। জি ম্যাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আর আমার সাথে দেখা করবা রাতে, ঠিক এই সময়, যাতে কেউ দেখতে না পারে। জি ম্যাম, এসব নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। লাদেন, লাদেন শোন, হ্যাঁ বল। তোর অসুখ তো ভালোভাবে কমেছে। হ্যাঁ রে, আমি কালকে থেকে কাজে লেগে পড়বো, দোয়া করিস। আগের মতো মায়ের খেয়ে হাসপাতালে ভর্তি হইস না আবার। মজা করিস আমার সাথে? সরি সরি, কিছু মনে করিস না। আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, শুধু ভালো রূপে থাকি বলে সবাই ভালো বলে। খারাপ রূপটা একবার দেখলে বুঝতে পারবে যে আমি কে। লাদেন, তোরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম আরো অনেক আগে। হ্যাঁ বল। তোদের বাসার পাশে কোনো জিম করার মতো কিছু আছে? হ্যাঁ আছে, বাসার সাইডে একটা জিম। কালকে থেকে ওখানে ভর্তি হয়ে যাবি। চিন্তা করে দেখি, আমার কাছে তো টাকা নেই। টাকার চিন্তা করিস না, আমি তোর বেতন বাড়ানোর জন্য বলবো ম্যামকে। আগে জয়েন করি তো। আর তুই মন্দ কিছু বলিসনি, চিন্তা করে দেখি। আমি তোর ভালোর জন্যই বলছি, যেই চিকনার চিকনা তুই, মানুষ কি হুদাই তোরে মারবে? তোরে সামনে পাইলে দেখিস কি করি, আমাকে নিয়ে মজা করিস। এসব বাদ দে, আর বেস্ট অফ লাক তোর কাজের জন্য। হ্যাঁ মারিয়া, আমার শরীরে হাত দিলে এখন আমার সে মায়ের কথা মনে পড়ে। আমাকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না, কুত্তার মতো মারবো, তুই দেখে নিস। এই রে খাইছে, পাগল খেপে গেছে। যদি জানতে পারে ওরা ম্যামের লোক। এই কি চিন্তা করিস? কিছু না, আর কে মারছে না মারছে এসব চিন্তা করে লাভ আছে বল? অতীত মনে রাখতে নাই। কার গায়ে হাত দিছে এখনো টের পাইনি। ভাবছিলাম বিড়াল হয়ে থাকবো, কিন্তু বিড়ালকে সবাই লাথি দেয়, কেউ আর টেনে নেয় না। এখন আমাকে সিংহ সাজতে হবে এই শহরে বাঁচতে গেলে। আমার তোর কথা শুনে কেমন জানি ভয় করছে। ভয়? এই জিনিসটার জন্য জীবনে সবকিছু হারিয়েছি। কেন, কি হয়েছিল তোর? পরে এক সময় বলবো না তোরে। আচ্ছা ফোন রাখি। হ্যাঁ ভালো থাকিস বলেই ফোন রেখে দিলাম। এখন আমার চিন্তা একটাই, জিম করব। আর কোথায় নিজেকে রক্ষা করার জন্য মায়ের শেখানো হয় সেটাও খুঁজে বের করতে হবে। ম্যাম, ম্যাম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ম্যাম, লাদেনকে নাকি যারা মারছে, লাদেন নাকি ওদের খুঁজে বের করে সবাইকে এক এক করে মারবে। যেভাবে বলছো ভয় পেয়ে গেছিলাম। ও আর এমন কিছু করতে পারবে না, তুমি চিন্তা করিও না। আর যারা ওকে মেরেছে ওদেরকে কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। জি ম্যাম, ঠিক আছে। সকালে আমি ঘুম থেকে করে নাস্তা করলাম, রমিকে পোশাক পরে তৈরি হতে লাগলাম। আজকে থেকে আমাকে কাজে যেতে হবে। ভাইয়া, তুই কি কালকে মার্কেট করিস নাই? হ্যাঁ করছি তো। কেন, কি হয়েছে? তাহলে এই পোশাক পরলি কেন? একদম বাজে দেখাচ্ছে তোরে। আসলে হয়েছে কি, আমাকে যাতে কেউ না চিনতে পারে আর দেখলে মনে করবে যাতে আমি রাস্তার ছেলে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আর পুরান একটা পোশাক জোগাড় করলাম। আজকাল পুরান পোশাক পাওয়া যায় না। ফাইমকে বলে খুব কষ্ট করে জোগাড় করেছি। তুই এই বিষয়ে বুঝবি না। তোর এত ভালো পোশাক রেখে এগুলো পরলে মানুষ কি বলবে? কি বললো সেটা আমার দেখার বিষয় না। আমার কাজ তো আমাকে করতেই হবে, কেউ তো আর আমার কাজ করে দেবে না। ভাইয়া, তোর কি হয়েছে আমি বুঝি না। বুঝতে হবে না। আর শোন, আমাকে যদি কোনো রাস্তায় বা রাস্তার সাইডে দেখিস, সাবধান, আমাকে ডাক দিবে না। কেন ভাইয়া? বন্ধুরা এত কথা বলতে পারবো না, বর্তমানে যেটা বলছি সেটা করবি। আর এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে সরাসরি বের হয়ে গেলাম। আম্মু মনে হয় মিতুদের বাসায় গিয়েছে, যার কারণে আম্মু আমাকে দেখতে পারিনি, নাহলে অনেক বকা দিত। প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে ম্যামের শত্রুকে কে, কিন্তু কিভাবে খুঁজে বের করব? আমি এদিক ওদিক হাঁটতে লাগলাম, যদি কিছু পেয়ে যাই। প্রায় 10টা বেজে গেছে, 9টার সময় বের হয়েছিলাম। 1 ঘন্টা খুঁজে তাও কিছু পেলাম না। এখন একেবারে হাঁপিয়ে গেছি আমি। কখন যে হেঁটে হেঁটে সময় ম্যামের বাড়ির সামনে এসে গেছি বলতেই পারবো না। হঠাৎ নজর পড়লে একটু দূরে 4জন ছেলে বসে আছে। আমি মুখটা হালকা করে ডেকে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তবে একটু দূরে, যাতে আমাকে সন্দেহ করতে না পারে। ওদের মধ্যে একজন বলল, কিরে মেহেদি, তুই তো অনেক চেষ্টা করলি মন্ত্রীকে মারার, কিন্তু কোনোভাবেই তো কাজ হলো না। আমি কি করব বল, আমি তো অনেক চেষ্টা করছি। আমার কিছু বডিগার্ড ও ওদের দলে কাজ করে সব সময় আমাকে নিউজ দিয়ে দেয়। শুধু পারি না, ওই মন্ত্রীর সাথে যেই মেয়েটা থাকে না, ওর জন্য ওর সব সময় মন্ত্রীকে ছায়া দিয়ে রাখে। তাহলে তোর বাবা আর মন্ত্রী হতে পারবে না, বসে বসে আঙ্গ চুষতে থাক। এটা কখনোই হতে পারে না। দরকার পড়লে ওদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। আমি মনে মনে চিন্তা করছি, এই মেহেদিটা আবার কে? ওকে তো আমি চিনি না। আর ও কেন বা কোন কারণে ম্যামকে মারতে চায়, কোনো কিছুই মাথায় ঢুকছে না। এই চুপ কর, এই দেখ মন্ত্রীর গাড়ি।
পরে কিছু শুনে ফেলবে। তাহলে আমাদের এখানে থেকে যেতে হবে, চল তাড়াতাড়ি। আরে না, তুই চুপ কর। ওই মন্ত্রী এটা জানে আমরা বাপ ছেলে ভালো মানুষ, কিন্তু এটা জানে না আমরা কেমন হারামি। সুমাইয়া ম্যাম গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল, আর মারিয়া আড়াল চোখে আমাদের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। আসলে মারিয়াকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা না, অনেক চালাক একটা মেয়ে। দেখলি ওই মেয়েটা কেমন করে আমাদের দিকে তাকালো? তাই তো দেখছি, তবে বলতে হবে মেয়েটার অনেক চালাক। ওদের গুণগান কর তুই। সরি রে বন্ধু। এই তুই এখানে দাঁড়িয়ে কি শুনিস? আমাকে উদ্দেশ্য করেই বলল, এই রে, আজকে তো আমি শেষ, আমাকে খাইছে, যে করে হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। এই কি হলো, কথা বলিস না কেন? নাকি এইটা দিয়ে দিমু একটা? রাইফেল দেখিয়ে বলল, আসলে স্যার আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমাকে কয়েকটা টাকা দেবেন, আর আমি মাত্র এখানে আসছি। যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে শালা তো একজন ভিক্ষুক। যাক বাবা, শেষ পর্যন্ত ভিক্ষুক বানিয়ে দিলি। আর মনে হয় আমার মান ইজ্জত রইল না, এই চাকরি করে জীবনটা শেষ হয়ে যাবে বুঝলাম। এই নে 100 টাকা, এখন এখান থেকে যা। ভিক্ষুকরা টাকা পেলে কি বলে, হ্যাঁ মনে পড়েছে, আল্লাহ আপনাকে ভালো করুক বলে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম যাতে কেউ আমাকে দেখতে না পারে। একটু পর ওরা চলে যেতে লাগলো, আমি আস্তে আস্তে ওদের পিছনে যেতে লাগলাম। আর ওরা আমাকে কোনোভাবেই দেখতে পারবে না, কারণ আমি ওদের থেকে অনেক দূরে। দেখতে দেখতে ওরা একটা বাসার ভিতরে ঢুকে গেল। বাসাটা দেখে আমি পুরো ব্যাকুল হয়ে গেলাম। মন্ত্রীর থেকে কম না, মনে হয় ওদের টাকা অনেক, কিন্তু ওদের এত টাকা এলো কোত্থেকে? বাসার সামনে গিয়ে দেখে বডিগার্ডও দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে হলো মন্ত্রীর মতোই তো দেখি সবকিছু আসে ওদের, কিন্তু আমাকে তো জানতেই হবে কি চলছে ভেতরে। আর মেহেদির বাবা মন্ত্রী হতে চাইছে বুঝলাম না ব্যাপারটা। বাসার সামনের দিকে গেলে বডিগার্ড আমাকে আটকে ফেলবে, তাই ঘুরে বাসার পিছন দিকে গেলাম আর জানালার কাছে গেলাম। দেখি এক মুরব্বী লোকের সাথে মেহেদি বসে আছে। মুরব্বী লোকটা বলল, যেইভাবেই পারিস মন্ত্রীকে মার। বাবা আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আমাকে বাসা থেকে বের করবি না, আর আমি যদি একবার বাসা থেকে বের হই সবার সামনে মন্ত্রীকে কুপিয়ে হত্যা করব। কয়েকটা দিন সময় দেন বাবা, আমি সবকিছু করে দেব। আমি মনে মনে চিন্তা করলাম এত সময় এখানে থাকা যাবে না, নইলে ধরা খেয়ে যাব। তাই আস্তে করে বের হয়ে রাস্তায় চলে গেলাম। এখন বাড়িতে চলে যাব, আজকের জন্য যথেষ্ট হয়েছে। একটা রিক্সাওয়ালাকে ডাকলাম, এ মামা এই ঠিকানায় যাবেন? আজকাল ভিক্ষুকও দেখি রিক্সা নিয়ে বাড়ি যেতে চাই। এই তোর কাছে টাকা আছে? আর দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, কিন্তু পোশাক বলছে। মামা এত কথা বলতে পারবো না, আপনার টাকাই নিন। এখন তো বলবেন না আমার কাছে টাকা নেই। রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে লাগলো। বাসায় এসে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। মনে মনে বললাম, এই রে আজকে আমার খাইছে। মনে মনে যা চিন্তা করছি সেটাই হলো। বাবা তুমি কে? এখানে আসছো কেন? নাকি ভিক্ষা? আরে আম্মু আমি লাদেন, কি সব বলে যাচ্ছ? মুখের উপর কাপড়টা সরাতেই আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোর এই অবস্থা কেন রে? পরে বলি আম্মু, আগে সরো গোসল করব। আম্মু সামন থেকে এসেই সরাসরি বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বের হয়ে বিছানায় বসে বসে চিন্তা করছি, আর এই রূপ নেব না, একদিনে আমার মানিজ্জত সব শেষ। আম্মুকে চারপাশ বুঝিয়ে কোনো মতে বাঁচলাম। রাতে একটু আগেই মিতর ফারজানাকে পড়ে শেষ করলাম। 9:30 বাজে আমি রেডি হয়ে বাসা থেকে বেরোলাম। একটা রিক্সা নিয়ে সরাসরি ম্যামের বাসার একটু আগে নামলাম, যাতে কেউ টের না পায় যে আমি ম্যামের সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু এখন বাসার ভিতরে কিভাবে যাব বডিগার্ডের জন্য? তাই মারিয়াকে কল করতে বলল, আয় সমস্যা হবে না। আমি সরাসরি ম্যামের বাসার ভিতরে ঢুকে গেলাম। ম্যাম যেখানে কাজ করে সেখানে গিয়ে দেখি মারিয়ার ম্যাম বসে বসে কি যেন তৈরি করছে। আমাকে দেখি, কি অবস্থা লাদেন তোমার? আমি কোনো কথা বলছি না, এক নজরে ম্যামের দিকে তাকিয়ে আছি। ম্যামকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, বুঝি না কি হয়ে যায় আমার। লাদেন, এই লাদেন, কি কি এতক্ষণ কোথায় ছিলি? মারিয়া দিকে চোখ বড় বড় করে ধমক দিলাম। আচ্ছা লাদেন সাহেব, আপনার কাজ কত দূর পর্যন্ত? অনেক দূর পর্যন্ত, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? ম্যাম আপনাকে মারার চিন্তা করছে। হোয়াট? জি ম্যাম, আমি যা বলছি সব সত্যি। বুঝিয়ে বলো। ম্যাম মেহেদিকে চিনেন? চিনি তো, ওই মেহেরের ছেলে। তার মানে মেহেদি মেহরের ছেলে? ম্যাডাম আপনাকে ওই মেহর আছে না, উনি মন্ত্রী পদে বসতে চায়, আমি নিজের কানে শুনেছি। তার মানে ওই মেহেদির পিছনে যে ভিক্ষুকের মতো একটা ছেলেকে দেখেছিলাম সেটা তুই? ম্যাডাম আমি এত ভালো মনে করছিলাম মেহের আর তার ছেলেকে, আর সে নাকি আমাকে মারতে চাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ম্যাম
কয়েকদিন ধরে আমি দেখছি মেহেদি আপনার আশপাশে শুধু ঘুরঘুর করছে। আরও একটা বড় খবর আছে ম্যাডাম, যা শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না। কি বলবি তো? ম্যাম, আপনার এখানে কি হয় না হয় সব খবর ওর ওখানে প্রচার করা হয়। এখানে কিছু লোক আছে ওরা সব সময় ওকে নিউজ দেয়। আপনি কখন কি করেন, কোথায় যান। না না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। ম্যাডাম ঠান্ডা হন, ওরা আমাদের কিছুই করতে পারবে না। আর আমাদের সবার আগে ওর দেওয়া লোকগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কিভাবে? আমি এই কাজ করতে পারবো ম্যাম, তবে সবার আগে আপনার সব বডিগার্ডকে একত্রে করতে হবে। এখানে তো সবাই নাই, অনেকেই চলে গেছে। তাহলে কালকে সকালে লাদেন তুমি এখানে চলে আসবা। ঠিক আছে ম্যাম, তবে আমার কিছু কথা। কি বলে ফেলো। ম্যাম, আমি আজকে নোংরা খবর পড়েছি দেখে সবাই আমাকে ভিক্ষুক বলে, এমনকি মারিয়াও এখন বলেছে। এভাবে আমি কাজ করতে পারবো না ম্যাম। আপনার কোনো কোম্পানি আছে? আছে তো। ওখানে আমাকে দিয়ে দেন। 1-2 ঘন্টা যদি কাজ করি তাও বলতে পারবো আমি অমুক কোম্পানিতে মন্ত্রীর আন্ডারে কাজ করি, আর গোয়েন্দাগিরি করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা মারিয়া, ব্যবস্থা করে দাও। জি ম্যাম, হয়ে যাবে। ম্যাডাম, আপনাকে না কি আমাকে? পরে আমাকে বকা দিবেন না তো বললে? আরে না, বলো তুমি। ম্যাডাম, আপনাকে না আজকে খুব সুন্দর লাগছে বলে আমি মাথা নিচু করে ফেললাম। একজন মন্ত্রীকে এই কথা বলছি, না জানি কি হয়। মাথা নিচু করোস কেন? এদিকে তাকাও। আমি ম্যামের দিকে তাকাতে একটা মুচকি হাসি দিই। আমার সামনে কেউ কথা বলার মতো সাহস পায় না। আমি মন্ত্রী হওয়ার পর কেউ আমাকে বলল যে আমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাক বাবা, কিছু বলেনি, বাঁচা গেল। মারিয়া, ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসো। তাহলে আজকে আমি আসি ম্যাম। যাও, তবে সকালে সময় মতো চলে এসো। আই লাভ ইউ ম্যাম। মনে মনে বললাম, জোরে বললে হাড্ডি গুড্ডি সব আর একটাও থাকবে না। আসেন স্যার। মারিয়ার সাথে গাড়িতে উঠলাম। মারিয়া, এই না 100 টাকা। 100 টাকা দিয়ে আমি কি করব? এই টাকাটা আমাকে ভিক্ষা দেওয়া হয়েছে, ওই মেহেদি দিছে আর আমি দিলাম তোরে। শালাফ, আজকে তোরে আমি খাইছি। আমি তোরা কাঁচামরিচ দিয়ে আস্তা চিবিয়ে খাবো। ছি ছি ছি। কিরে শালি, টাকা ফেলে দিলি কেন? তোর ভিক্ষার টাকা আমি রাখবো কেন বল? বোন, বন্ধ করে এই ভিক্ষা কথাটা। শুনতে শুনতে মাথা ধরে গেল। তোর পায়ে পড়ে আর বলিস না। তাই বলে তুই এই রূপ নিবি? তাড়াতাড়ি মাথায় যেটা আসছে সেটাই নিছি। আর এমন করবি না। উচিত শিক্ষা হয়ে গেছে আমার, আর এমন করবো তুই চিন্তা করতে পারিস? আজকে একটা বিষয় দেখলাম, তুই কেমন করে যেন ম্যামের দিকে তাকিয়েছিলি। দাল মে কুছ কালা হ্যায় রে। আরে না, তেমন কিছু না, এমনি তাকিয়েছিলাম। সত্যি বলবি না তো? কি বলবো? আমাকে বল, ম্যামকে কি তোর পছন্দ হয়? যদি হয় বল, আমি তোর সাহায্য করতে পারি। এত বোকা আমি না যে তোমার কথায় আমি পা দেবো। আচ্ছা, আমিও দেখে নিব। বললি না তো, ঠিক আছে। আচ্ছা যাই রে, আর তাহলে আমার বাসায় যেতে বললাম না, অনেক রাত হয়ে গেছে। আরে না, তুই যা, আমি চলে যাব। আচ্ছা ভাই, ভালো থাকিস। বলে চলে গেল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতে মা দরজা খুলে দিল। কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাওনি? তোরে রেখে কিভাবে ঘুমাই, তাই জেগে আছি। আচ্ছা যাও, তোমার ঘুমাও, আমার আর কোনোদিন দেরি হবে না। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে সুমাইয়া ম্যামকে নিয়ে স্বপ্ন দেখছি। সুমাইয়া ম্যাম আর আমার বিয়ে হলো, আমাদের 2টা বেবি আছে। এগুলো দেখছি আর মনে মনে হাসছি। গরিবেরা শুধু স্বপ্নই দেখতে পারে, আর সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। আমার হয়তো তাই হবে, জানি না ভাগ্য আমার কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। তবে এই শহরে এসে বুঝতে পারলাম, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। তোমার টাকা আছে তো সব আছে, টাকা নেই তো কিছুই নেই। তবে সুমাইয়া ম্যামের মনটা অনেক ভালো। সকালে মিলির ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো। যা তো বোন এখান থেকে, আমাকে ঘুমোতে দে। ঘুমা আরো ভালো করে। কয়টা বাজে এটা জানিস? বোন, তোর 2টা পায়ে ধরি, তুই এখান থেকে যা। ভালো করে বলছি, উঠে পড়, নইলে রান্নাঘর থেকে কুন্তিটা নিয়ে আসবো। তোর জন্য আর পারি না বলে ঘুম ঘুম চোখে উঠলাম। ফোনটা বের করে সময়টা দেখে একটা লাফ দিয়ে উঠলাম। কিরে ভাইয়া, তোর কি হইছে? কি হয়নি তাই বল, এত বেলা হয়ে গেল, আমাকে আরো আগে ডাকবে না? সে কখন থেকে তোরে ডাকতেছি, তোর তো কোনো খোঁজ খবরই নাই। তো আমি কি করব? এখন ম্যামকে কি বলবো? আগে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দিই। ভাইয়া শোন শোন। আবার কি হলো? ভাইয়া আজকে তো শুক্রবার। কি? এজন্যই তো তোরে সকাল সকাল ডাকি নাই। আজকে যে শুক্রবার, আমাকে আগে বলবি না? আরো একটু ঘুমাতাম। এখন যা, মার কাছে সাহায্য কর। আমার বইয়ে গেছি কাজ করতে। কাজ করবি যখন জামাই পিঠে 2টা দিবে, তখন বুঝবি আমার কথার দাম।
আমি বিয়ে বসলে তো কাজ করব। ও মা, আমার পাগলে বোন বলে কি? আচ্ছা যা, মার কাছে সাহায্য করতে হবে না, পর গিয়ে। হুম। আমি মারিয়াকে একটা কল দিলাম। হ্যাঁ, মরছে তো। তা কে মরছে স্যার? মারিয়া নামের এক মেয়ে মারা গেছে। ফাজলামো করিস আমার সাথে? তো কি বলবো শালি? আমার সাথে তুই রাগ দেখাস শালা? তো কি করব? আজকে যে শুক্রবার, ওইটা কালকে বলবে না ম্যাডামের সামনে? দেখ, এই বিষয়টা আমারও মনে নাই। আজকে তো সবকিছুই বন্ধ, নাকি তুই গেছোস? না, শুক্রবারে বন্ধ। তাহলে তো আমারও এখন বন্ধ, আমিও যাব না। তোর কথা আমি বলতে পারবো না। তোর একবার সামনে পাইলে পরে দেখিস কি করি। এখন ম্যামের নাম্বারটা দে, তোর সাথে কথা বলে কিছু হবে না, বুঝলাম? নম্বরটা তো দেওয়া যাবে না তোরে। বোন, তোর দুইটা পায়ে পড়ি, এত কথা তোর সাথে আমি বলতে পারবো না। আগে ফোন নাম্বারটা দে। দিতেছি, আমি মেসেজ করে। আর সাবধান, একটা কিন্তু ম্যামের পার্সোনাল নাম্বার, তুই আবার কাউকে দিস না। মেয়েদের মাথায় এত বুদ্ধি থাকতে পারে, তা আমি আগে জানতাম না। তোর কি মনে হয় আমার মাথায় কিছুই নাই? তুই কিভাবে জানিস? আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে। ভালো তো, রাগ উঠলে গিলে ফেল, তাহলে রাগ কমে যাবে। কুকুরের লেজ কখনো সোজা হতে দেখছো? হ্যাঁ, এইটা ঠিকই বলেছিস, তোর লেজ কখনো সোজা হবে না। মারিয়া, এখান থেকে কি যেন একটা শব্দ হলো, মনে হলো যেন দাঁত কিরমির করছে আগে। কিরে মারিয়া, তুই কি পেটের খেতায় দাঁত ভেঙে খেয়ে ফেলছিস? তুই কালকে অফিসে যাইস, দেখিস তোরে কি করি। এই বলে মারিয়ার কোনো কথা না বলে ফোনটা সরাসরি কেটে দিল। একটু পর মারিয়া মেসেজ করে ম্যামের নাম্বারটা দিয়ে দিল। ম্যাডামের নাম্বারটা তুলে প্রথমেই একটা কল দিলাম, কিন্তু ধরলো না। বুঝলাম রং নাম্বার দেখে ধরেনি, তাই একটা মেসেজ করে বললাম, ম্যাম আমি লাদেন। পরে কল দিতেই কলটা ধরলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। ম্যাডাম, আজকে তো শুক্রবার, আমার কি আসা লাগবে? না, তবে কালকে সকাল সকাল এসে পড়বা। আচ্ছা ম্যাম, তবে একটা কথা, আপনাদের বাসার ভিতরে আপনার শত্রু আছে, তাই বলছি ম্যাম, আপনি বাসা থেকে বের হবেন না। কালকে এসে আমি সব সমাধান করব। এইটা তোমাকে বলতে হবে না। আচ্ছা ম্যাম, তাহলে ভালো থাকবেন, এটার জন্য ফোন করেছিলাম। হুম। বলে কলটা কেটে দিলাম। কিরে ভাইয়া, তুই এখনো বসে আছোস? তো কি করব বল? যা ফ্রেশ হয়ে আয়, আমার নাস্তা নিয়ে বসে আছে। হ্যাঁ, যা আসতেছি। তাড়াতাড়ি করবি কিন্তু। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। তা বাবা, আজকে কি অফিস আছে? না আম্মু, আজকে তো শুক্রবার, তাই নেই। লাদেন, আমি বলছিলাম কি, হ্যাঁ আম্মু বলো। অনেকদিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তোমার মনে হয় আমাদের বাড়ি আর আমাদের আছে? গিয়ে দেখো, মেম্বার আমাদের বাড়ি দখল করে আছে। গ্রামের বাড়িতে যাব, তবে সবকিছু সমাধান করে। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। হাই, কেমন আছেন সবাই? আরে মিতু আর ফারজানা, যে বসে বসে এখানে আমাদের সাথে নাস্তা করো। না আন্টি, আমরা এইমাত্র নাস্তা করে আসছি। তো কি হয়েছে, বসে বলছি। আন্টি পেট ভরা তো। ভালোভাবে বলছি, বসে পড়, নইলে এমন মার দিমো জন্মে ঠিক হয়ে যাবি। দেখছেন আন্টি, আপনার মেয়ে আমাকে কি বলে? ঠিকই বলেছেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আন্টি আমাকে দেন, আমি খাবো। এখন কি করবি? বড়লোক মানুষ আমাদের মতো গরিবের সাথে খাবে না রে, বাদ দে। আন্টি, আমি কিন্তু এখন কান্না করে দেব। কাউকে কিছু করতে হবে না, মিতুমা বসো। মিতু আমার পাশে একটা চেয়ার টেনে বসে বলল, কি মিতু, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার পাশে বসলি কেন? বসছি তো বেশ করছি, আর একটা কথা বললে কোলে বসে পড়বো। পাগলি, খেপে গেছে, এখন আর কিচ্ছু বলিস না, নইলে তোরে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। পিছিয়ে মেয়ে বলে কি আবার? উঠবো এখান থেকে। তুই দেখি ভাইয়াকেও ভয় দেখাস, বড় বোনের থেকে তুই তো কম না আবার। এই তোরা চুপ করে নাস্তা করতো। স্যার, আপনি কিন্তু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? না গেলে হয় না? বললেই হলো, না গেলে হয় না। আপনাকে আজ বেঁধে হলেও তো নিয়ে যাব ঘুরতে। বুঝেছি, আজকে তোমরা সবাই আমাকে মিলে মারতে চাও। আরে স্যার, আমরা থাকতে আপনি মরবেন কেন? আচ্ছা বিকেলে যাব, এখন না। বিকালেই ভালো হবে। আমি রুমে এসে বসে বসে ফেসবুকে ঘুরছি, হঠাৎ দেখি ফাহিমের ফোন। হ্যাঁ ফাহিম বল, কি বলবি? আমি আজকে বিকালে গ্রামের বাড়ি চলে যাব। বেড়াতে নাকি? অনেকদিন হলো গ্রামের বাড়িতে, তাই না? তো তোর গার্লফ্রেন্ড পটাইবি না? আগে বাড়ি থেকে বেরিয়ে আসি, পরে এসব চিন্তা করব। ভালো। আমার কয়েক হাজার টাকা লাগতো। আগে বলবি না? আচ্ছা এখন দে, যে নম্বরে কথা বলছি ওইটাতে দে। আচ্ছা দিতেছি। জুম্মার নামাজ পড়ে বিকেলে একটু রুমে শুয়ে আছি। ভাইয়া
ভাইয়া, কি হয়েছে? আপনি তো বলেছেন বিকালে ঘুরতে নিয়ে যাবেন। হ্যাঁ বলছি তো, তাই বলে এত আগে? আমরা আজকে বেশি ঘুরবো এর জন্য। আর একটু পরে যাই। আপু অলরেডি রেডি হয়ে গেছে। যাও, আমি আসতেছি। ফারজানা যাওয়ার পর আমি রেডি হলাম। রুম থেকে বাইরে দেখি মিলি দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমাকে কেমন লাগছে? আমার বোনকে আজকে তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। চল এখন নিচে। হ্যাঁ, নিচে এসে দেখি দুই বোন দাঁড়িয়ে আছে। তবে মিতুকে আজকে অনেক সুন্দর লাগছে, বলতেই হবে। লাল শাড়ি পরেছে, একেবারে নতুন বইয়ের মতো লাগছে। তবে আমার বউ না, আপনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে যেতে পারেন। স্যার, আমাকে আজকে কেমন লাগছে? ওই কাটা গাছে যে কালো পেতনিগুলো থাকে না, ওগুলোর মতো লাগছে। আমি আজকে যাব না আপনার সাথে ঘুরতে, আপনি যান। দেখ, রাগ করিস না, তোরে অনেক সুন্দর লাগছে। ভাইয়ার চোখ নাই বলে ভাইয়া তোরে ভালো করে দেখতে পারছে না। হ্যাঁ মিতু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। মজা করলাম। এখন কি দাঁড়িয়ে থাকবা নাকি আমরা যাব? চলেন ভাইয়া, চলেন। আমি দুইটা রিক্সা ডাক দিলাম। মিতু আর মিলি তোরা এক রিক্সায় যা, আমি আর ফারজানা একটাই যাই। তা হবে না, আমি আপনার সাথে বসে যাব। চুপ কর তো তুই, আমার সাথে আয়। বলে মিলি মিতুকে নিয়ে এক রিক্সায় উঠে গেল। আমি আর ফারজানা একটা উঠলাম। ফারজানা একটু ছোট থাকার কারণে আমার বসতে কোনো অসুবিধা হচ্ছে না। মামা, পার্কে নিয়ে চলে। পার্কের নামও জানো দেখি, আগে কখনো আসছিল নাকি? ভাইয়া, আমি আসছি তোর বান্ধবীদের সাথে। তুমি এখনো ছোট একটা মেয়ে, আর কোনোদিন আসবা না, সাবধান। তাহলে আপনি আমাদের প্রতি শুক্রবার এখানে নিয়ে আসবেন? আমার তোর খেয়ে দেয়ে কাজ নেই, তোমাদের আমি ঘুরতে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? এসব ফালতু জিনিস আমি রাখি না, এসব করা ভালো না, তুমি জানো না? সব ছেলেদের দেখি গার্লফ্রেন্ড থাকে। সবার মতো আমি না, বড় হও তাহলে বুঝতে পারবা। আর তুমি কিন্তু কখন এসবের মধ্যে জড়াবে না, সাবধান। ছি ছি, আমি তো অনেক ভালো ভাইয়া। আজকে দেখে কি মনে হয় না? হ্যাঁ, তুমি তো ভালোর বেটটা, তোমার বোনের মতো। আমার বোন তো আপনার প্রেমে। কি বলছো? কিছু না, আজকে ধরা খাইছিলাম আর একটুর জন্য। আজকে স্যারকে প্রপোজ করব, তুই পার্কে নেমে ফারজানাকে নিয়ে দূরে যাবি। মিতু, এটা করিস না একদম, ভাইয়া কিন্তু পরে আরো রেগে যাবে। আজকে যা হবার হবে, প্রপোজ করবই। আমার ভয় করছে কিন্তু। প্রপোজ করব আমি, তুই ভয় পাস কেন? কারণ ভাইটা যে আমার, যে রাগ ভাইয়ার। ওসব বলে আজকে লাভ নাই। আজকে যদি কিয়ামত হয়ে যায় তবু তোর ভাইকে প্রপোজ করবই। তুই যা ইচ্ছে কর, আমি তোর সাথে নাই। তুই শুধু ফারজানাকে নিয়ে একটু দূরে যাস, বাকিটা আমি দেখে নেব। ফারজানা, জীবনে চলতে গেলে বড় কিছু করতে হবে, এটা জানো? জি স্যার, আমি ডাক্তার হতে চাই। মুখে বললে তো হবে না, 24 ঘন্টাই পড়তে হবে, অনেক পরিশ্রম করতে হবে। অবশ্যই স্যার, আমি পারবো। তোমার জন্য আমি সবসময় দোয়া করি, অনেক বড় হও, আর আমি ফ্রিতে চিকিৎসা করতে পারবো। আমি ফ্রিতে আপনার চিকিৎসা করব না, আপনার কাছ থেকে ডাবল টাকা নিব। আচ্ছা নিয়ে দোয়া, তুমি ডাক্তার হও। স্যার, আপনি না অনেক ভালো। কে বলছে আমি ভালো? না স্যার, আপনি অনেক ভালো। কথা বলতে বলতে কখন যে পার্কে চলে আসছি বলতে পারি না। দুইটা রিক্সা ভাড়া দিলাম, অবশ্য মৃত্যু দিতে চাইছিল। আমারও তো ইজ্জত আছে নাকি, মাস্টার রেখে স্টুডেন্ট টাকা দেবে, এটা তো হয় না। ভাইয়া, ওইদিকে চলো, ওখানে জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ চল, সত্যি জায়গাটা অসাধারণ বলতে হবে। সবাই মিলে ওখানে গিয়ে বসলাম। হঠাৎ আমার নজরে পড়লো মিতু আর মিলি চোখে চোখে টাড়াটাড়ি করছে। কিরে মিলি, তুই আর মিতু চোখে চোখে কি কথা বলছিস? কই ভাইয়া, না তো। আমি দেখলাম নিজের চোখে, আবার বলিস না তো। এমনি স্যার, কিছু না, তোদের দ্বারাই কিছু হবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। কি মিতু, কি চিন্তা করো? স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও, সমস্যা নেই। কিন্তু সবার সামনে না। মিলি, তুই ফারজানাকে নিয়ে একটু সাইডে যা তো। কেন? ওরা থাকলে সমস্যা নেই তো। না স্যার, এই কথাটা আমার পার্সোনাল। আপু চলে। আমি মনে মনে চিন্তা করছি, আজকে না জানি কি হয়। এই মেয়ের ভাবসাব কিছুই ভালো লাগছে না। হ্যাঁ বলো, কি বলতে চাও? মিতু চোখ বন্ধ করে একটা ফুল সামনে নিয়েই। লাদেন, তোমাকে আমি প্রথম যেদিন দেখি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। বুঝি না তোমাকে আমার এত পছন্দ হয় কেন। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যদি এটাই ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসেই যাব। আকাশের বুকের চাঁদ কিন্তু একটাই, তেমনি আমার বুকের মাঝে সেই চাঁদ হলে তুমি। তুমি আমার প্রথম ভালোবাসা, আর তুমি আমার শেষ ভালোবাসা।
তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। একটা সাগরের পানি যেমন গণনা করা যায় না বা অনুমান করা যায় না, তোমার জন্য আমার ভালোবাসাও গণনা করা যাবে না। এতটা ভালোবাসি তোমায় আমি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই খুঁজে বের করব। অনেক অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। এত সুন্দর প্রপোজ করতে পারবে এই মেয়েটা, আমি তো চিন্তাই করতে পারিনি। এখন যদি না করি তাহলে উল্টাপাল্টা কিছু তো করবে, এটা শিওর। এখন কি করা যায়? তাড়াতাড়ি একটা বুদ্ধি আয় তো মাথায়। লাদেন, ফুলটা গ্রহণ করবে না? দেখ দেখ, আবার আমার নাম ধরেও ডাকে। কি হলো? আমি মিতুর কাছ থেকে ফুলটা নিলাম। মিতু, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো না। কেন? সব কিছুই তো জানি আমি আপনার সম্পর্কে, আর কি নাই যে জানি না? তুমি এখন আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে আর প্রপোজ করতে না। কেন এই কথা বললেন? আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমার কয়েক মাস পরে বিয়ে। মিথ্যে বললাম? হ্যাঁ সত্যি। তবে তুমি কেঁদো না, আমার থেকে বেটার কাউকে পাবে তুমি। লাগবে না আমার কাউকে, আমি তো শুধু আপনাকে চাই। দেখো, পাগলামো করো না। তোমার মতো এই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, ও তো আমার আশায় বসে আছে। আমাকে আগে বলবেন না, তাহলে তো আপনার প্রতি আমি আসক্ত হতাম না। দেখো মিতু, তোমার বয়সটা তো বেশি না। তোমার মনে এখন যেগুলো চলছে সব আবেগ। এই জন্য তোমাকে আগে নিজে জানতে হবে, আবেগ কাটিয়ে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। আর তুমি দেখতে শুনতে অনেক ভালো একটা মেয়ে, তাই বলছি এসব চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মিল আর ফারজানা কোত্থেকে এসেই। কি মিতু, তুই কান্না করছিস কেন? তো কি করব? তোর ভাইকে আমি কতটা ভালোবাসি তুই তো জানিস। এখন তোর ভাই বলে তার নাকি বউ আছে, বিয়ে নাকি ঠিক করা তোর ভাইয়ের। আমি তো এটা জানি না। কিরে ভাইয়া, সব কি সত্যি? তুই জানিস না, তোরে বলা হয়নি এজন্য। আম্মু সব জানে, আম্মুর কাছ থেকে সব জেনে নিস। সত্যি ভাইয়া, আমার ভাবি আছে। এসব এখন বাদ দাও, আমরা ঘুরতে এসেছি, এখন চলো ফুচকা খাই। ও ফুচকা? দেখো মিতু, আমি একটু আগে কি বলছি, নিজের আবেগ কন্ট্রোল করতে শেখো, তাহলে দেখবে হঠাৎ করে কাউকে ভালো লাগবে না। এসব বাদ দে বান্ধবী, এখন চল ফুচকা খাই। বিকেল পর্যন্ত সবাই মিলে খুব মজা করলাম। তবে মিতুর মনটা একটু খারাপ, বেচারিকে না করা উচিত হয়নি। আমারও মিতুকে পছন্দ নয়। বাসার সামনে এসেই, মিলি তোরা যা, আমি একটু আসছি। কেন ভাইয়া, কই যাবি? একটু দরকার আছে, যা আমি আসছি। তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না। হ্যাঁ, আমাদের বাসার পাশে যে জিমটা ছিল ওখানে গেলাম, মালিকের সাথে কথা বলে সব রেডি করলাম। আর ওনার জানা মতো এইখানে নাকি নিজেকে রক্ষা করার জন্য মায়েরও শেখানো হয়। তার সময় নষ্ট না করে সেখানে গিয়েও সব কথা বলে রেডি করলাম। এখন শুধু ম্যামের কাছে অনুমতি নিয়েই কাজে লেগে পড়বো। তবে টাকার সংখ্যাটা একটু বেশি, সমস্যা নেই। আগে নিজেকে পারফেক্ট হতে হবে, পরে অন্য সব। জীবনে কত টাকা কত ইনকাম করব তার কোনো হিসেবই থাকবে না। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কিন্তু এ কি, আম্মুর হাতে খুন্তি আর মিলির হাতে ঝাড়ু কেন? এই কি আম্মু, তোমাদের হাতে এসব কি? এসব কেন তাই তো? আমাকে এভাবে মারতে পারলা তোমরা? আমি কি অপরাধ করছি যেভাবে মারলা? কি করিস নাই তুই তাই বল। তোর নাকি বিয়ে ঠিক করা, তুই নাকি কয়েক মাস পর বিয়ে করবি, তাই এগুলো আমাদের বললি না কেন? নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলছস, আমাদের বলার প্রয়োজন মনে করলি না? বলে মিতু আর আম্মু ওরা ধরে মারতে লাগলো। বাবা, কি মারটাই না দিল। আস্তে আস্তে হেঁটে সবাই বসলাম। আরে আম্মু, আগে তো আমার কথাটা শুনবে। আম্মু, ভাইয়ের কোনো কথা শুনো না, ও শুধু তোমাকে মিথ্যা কথা বলবে। তুই চুপ কর। এগুলো কি সত্যিই বাবা, তোর বিয়ে ঠিক করা? না আম্মু, সব মিথ্যা কথা। শুধু মিতুর হাত থেকে বাঁচার জন্য এগুলো বলছি। জানো না মিতু কি পাগলামো করে? কেন, মিতু মেয়েটা তো ভালোই আছে, আমার তো খুব পছন্দ হয়। আম্মু, ওরা হলো বড়লোক বাবার মেয়ে, আর আমরা হলাম গরিব। আমাদের কি আছে এই শহরে? কিছুই তো নেই। ওদের সাথে আমাদের যাই বলো, ওর বাবা হয়তো ওদের মতো বড়লোক কারো কাছে বিয়ে দেবে, সেখানে আমরা কি? আর বিশেষ করে আঙ্কেল আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তার সাথে প্রতারণা করতে চাই না। এটাই ঠিক কথা বলছস। তোমার মেয়েও মিতুর সাথে জড়িত আছে, জিজ্ঞাসা করো। কিরে মিলি, তাই নাকি? এই দেখ, তুই মার খাইছস দেখা আমার নামে মিথ্যা কথা বলিস কেন? আমাকেও আম্মুর হাতে মার খাবি নাকি? মিথ্যা কথা বলিস? আমারও সময় আসবে, আমি দেখে নেব। যা যা, দেখিস, আমিও দেখব যে তুই কি কি করতে পারস। এই চুপ কর তো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি কিছু বলছি তোমায়, মেয়েকে বলতে পারো না কিছু? সব নাটের গুরু তো তুমি। দূর, আমি তোমাদের সাথে কথাই বলবো না। মা আর মেয়ে মিলে থাক, আমি গেলাম।
আরে যা যা, তোর এই বাড়িতে জায়গা নাই। আমি রুমে চলে এলাম, মনের দুঃখেই বলছি আমার বাড়ি, আমারই সব, আর আমাকে বলে কিনা এ বাসায় জায়গা নেই। কেমনটা লাগে বলেন তো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে ম্যামের বাসার দিকে যেতে লাগলাম। ম্যামের বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে, আমাকে আগে থেকেই চেনে, তাই ভিতরে যেতে কোনো অসুবিধা হলো না। আজকে কই যাবা? সেই দিন তো ফোনে আমাকে অনেক কিছু বলছো। ওমা, তুই কখন এলি? কিছুক্ষণ আগেই। আচ্ছা, ম্যাম কোথায়? ভিতরে বসে আছে, দেখ। চল দেখি গিয়ে। চল। ভেতরে গিয়ে দেখি সবাই মিলে বসে আছে। লাদেন আসছো তাহলে? জি ম্যাম। তা বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি? ভালো। আম্মু আর আব্বু তোমরা একটু ভেতরে যাও, আমি একটু কাজ করব। আমরাও বসে থাকি না, ভিতরে গিয়ে কি করব বল? ম্যাম থাকুক না, সমস্যা নেই। মারিয়া সব বডিগার্ডকে ভেতরে আসতে বল। জি ম্যাম। মারিয়া সব বডিগার্ডকে ভেতরে নিয়ে এসো। ম্যাম রাইফেল আছে? আমার লাইসেন্স করা রাইফেল আছে। ম্যাম একটা তলোয়ার লাগবে। এইটা তো নাই, মারিয়া পাশের দোকান থেকে নিয়ে আসো তো। জি ম্যাম, এখানেই আনছি। আপু তুমি কথা বলো না, চুপ করে দেখতে থাকো। একটু পর মারিয়া চলে এলো। এই নেন। এখন তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে। ম্যামের সামনে তো আর তুই করে বলা যায় না, তাই তুমি করে বললাম। আমি ছুরিটা হাতে নিয়ে দেখে একদম চিকচিক করছে। আমি ছুরিটা উল্টো করে বডিগার্ড যে ছিল 8 জন, ওদের সবার শরীরে একটা টান দিলাম। এইটা কি, সবাই তো চেনো? জি স্যার, এই একটাই তরবারি। ম্যাম গুলিটা দেন। এটা কি তাহলে? রাইফেল। আমাকে তোমরা চেনো? জি স্যার, আপনি ম্যামের জন্য কাজ করেন, এটা আজকে জানতে পারলাম আমরা। আচ্ছা ভালো, আমার একটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো? না স্যার, জানি না। আমাকে সবাই লাদেন কসাই বলে ডাকে। কারণ কি জানো? একজন বডিগার্ডের শরীরে তরবারিটা দিয়ে নাড়াতে নাড়াতে বললাম, আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরো করবো কেউ বলতে পারবে না। আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এটা দিয়ে কুপিয়ে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতে পারিনি। একটু মিথ্যা কথা বললাম যাতে ওরা ভয় পায়। বুদ্ধিতে সব কাজ করতে হয়, বুঝলেন? ওরা সব কয়টা ভয়ে কাঁপতে লাগলো। তোমাদেরকেও আজকে এটা দিয়ে কাটবো, আর আজকে তোমরা কেউ এখান থেকে বেশি ফিরতে পারবে না। স্যার মাফ করে দেন, আমরা তো ম্যামের জন্য কাজ করি, আমাদের অপরাধ কি? সবাই দাঁড়াও, আমার কথা সঠিক উত্তর দিতে পারলে সবাই মাপ পাবে, আর যদি মিথ্যা কথা বলো একজনের কারণে সবাইকে মেরে ফেলবো। জি স্যার বলুন, আমরা সত্যি কথাই বলবো। মেহরের জন্য এখানে কাজ করে কে? জানি তোমরা এখানে কেউ আছো যে মেহর পাঠাইছে এখানে খোঁজখবর রাখার জন্য। হঠাৎ একজন বডিগার্ডের উপর নজর গেল, কেমন কেমন জানি করছে। আমি ওর কাছে গিয়ে, কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে কাজটা করব? বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, বলছি স্যার বলছি, আমাকে মারবেন না। আমি আরও ওর পাশের আরেকজনকে দেখিয়ে বলল, আমরা দুজন মেয়র এর জন্য কাজ করি। অন্য সব বডিগার্ডগুলো বলল, আমাদের সাথে থেকে তোমরা ম্যামের সাথে প্রতারণা করলে তোমাদের তো আজকে মেরে ফেলবো। না, তোমাদের কিছু করতে হবে না। আমি তোমাদের মারলে মারতে পারি, কিন্তু মারবো না। তবে আমার কথা তোমাদের মানতে হবে। জি স্যার, আমরা সব মানতে রাজি। আজ থেকে তোমরা দুজন ওদের কথা শুনবা ঠিকই, তবে এখানে যা হয় সব মিথ্যা নিউজ দিবা, আর ওদের খোঁজ খবর আমাদের দেবে। যদি রাজি থাকো তাহলে বলো, নইলে ওদের দিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবো। জি স্যার, আমরা রাজি সব করতে। তোমাদের বিশ্বাস করব কিভাবে? এখানে যদি কোনো নিউজ যায় তাহলে আমাদের মেরে ফেলবেন, কথা দিচ্ছি। আর কোনো প্রতারণা করব না। মনে থাকে যেন। এখন বাইরে যাও। জি স্যার। বলেই সবাই চলে গেল। তুমি তো দেখি খুব চালাক, এত সহজে সব তথ্য নিয়ে নিলে ওদের কাছ থেকে। আর তুমি কি সত্যি মানুষ খুন করেছো? আরে ম্যাম, এসব তোদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। সুমাইয়া ম্যামের দিকে আমি তাকিয়ে আছি, হাসিটা এত সুন্দর বলার বাইরে। যখনই দেখি নতুন করে আবার প্রেমে পড়ি। বাবা, তোমার নাম? জি আন্টি, শেখ লাদেন ইসলাম তানজিম, তবে সবাই লাদেন বলেই ডাকে। সুন্দর একটা নাম। মারিয়া, এইদিকে আয় তো। মারি আন্টির কথা মতো চলে এলো দরজার কাছ থেকে। আজকে আমার মেয়েকে দেখতে আসবে, তোমরা দুজন মিলে বাসাটা একটু সুন্দর করে সাজাও। মারি আন্টির কথা মতো চলে এলো দরজার কাছ থেকে। বিশ্বাস করেন ভাই, এই কথাটা শুনে আমার বুকের ভেতরে ধুকপুক করছে। মনে হচ্ছে যেন কলিজাটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। কেন ম্যামের ওপর আমি ক্রাশ খেলাম? হ্যাঁ, এমনটাই তো হওয়ার ছিল।
আমার পছন্দের মানুষ অন্য আরেকজনের কাছে চলে যাবে আর আমি কিছুই করতে পারবো না। কেন আমি ওনার উপরে ক্রাশ খেলাম? আমার মনে এক বিশাল ঝড় শুরু হয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে মনটা চাচ্ছে আজকে খুব কান্না করতে, কিন্তু পারবো না, কারণ এখানে অনেকে আছে। এই জন্য জেনে শুনে কারো উপর ক্রাশ খেতে নেই, না হলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে। কষ্টের মুখে দাঁড়িয়ে আছি, আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে। বুকটা ফেটে কান্না আসছে। কেন আমি ওনাকে পছন্দ করলাম? নইলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। দোষটা তো আমারই। আমি কেন ওনার উপর ক্রাশ খেতে গেলাম? ওই লাদেন, তোর কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? না না, কিছু হয়নি। আর আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আমার এসব সামলে নেব। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের রেখে আপনার মেয়েকে মারবে এমন কোনো বুকের পাটা আজ পর্যন্ত কারো হয়নি। আন্টি উপরে চলে গেল। তবে একটা বিষয় খেয়াল করলাম, সময় আর আঙ্কেলের যে মন খারাপ দেখে বোঝা যাচ্ছে। সময় তো কোনো কথাই বলছে না, একদম চুপ মেরে কি যেন চিন্তা করছে। যাকগে, আমাদের কি, বড় লোকদের কারবার বড় লোকরাই জানে। এর মাঝে আমরা না গেলেই ভালো হয়। হয়তো আমি সুমা ম্যামের প্রেমে পড়েছি, সমস্যা কি? দূর থেকে আমি ভালোবেসে যাব, এটাকে সবাই বলে একতরফা প্রেম। সুমা ম্যামের প্রতি আমার প্রেম একটু কম নেই, অনেক ভালোবাসি ম্যামকে। তবে মুখ পড়ে কখনো বলতে পারবো না। প্রেম জিনিসটা খুবই অদ্ভুত। সুমা ম্যামকে আমি ভালোবাসি, কিন্তু সুমাই ম্যাম হয়তো আমাকে ভালোবাসে না। আর মিতুকে আমি ভালোবাসি না, আর মিতু আমাকে ভালোবাসি। নিয়তির খেলা বড়ই কঠিন, কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। ওই তো সাজানোর লোকগুলো এসে গেছে। লাদেন, চল আগে ওপরটা সাজাই। চল, হাসি মুখে বললাম, কিন্তু আমার ভেতরটা মনে হচ্ছে পুরো সার্কার হয়ে যাচ্ছে। কাজ করছি আর এসব চিন্তা করছি। কি রে লাদেন, তুই একটু পর পর কি সব চিন্তা করিস? কিছু না, আমি আবার কি চিন্তা করব? আমি খেয়াল করেছি কখনো তোর মন খারাপ, আবার কখনো কি জানি একটা চিন্তা করিস। আমার বিষয় নিয়ে তোর চিন্তা করতে হবে না, এসব বাদ দে। এখন বল, তোর অবস্থা কেমন? আমার আবার অবস্থা, আমি তো সবসময় ভালো থাকি। তা প্রেম টেম করিস না? তোর কাছে বলা যাবে না। হ্যাঁ, বলবি কেন? বড়লোক মানুষ তোরা, আমরা তো গরিবস। এই কথাটা বললি কেন? তো কি বলবো, তুই তো আমার কাছে কিছুই বলিস না। মাঝে মাঝে মনটা কয় তোরে পিটিয়ে হাড়গুলো গুঁড়ো করে দি। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে সত্যি করে বল, তুই প্রেম করিস কিনা? বলমু? হ্যাঁ বল। আমি আবার কার কাছে বলবো? আমার তো আবার এই শহরে তেমন কোনো আপন মানুষ নেই, বিশ্বাস করতে পারিস। তাহলে শুন, আমি আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করি। ছি ছি, তোদের মতো মেয়েদের জন্য আজকে দেশটা নষ্ট হচ্ছে। কি বললি? তো কি বলবো, তোরা শুধু মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই ওদেরই চোখে দেখিস। আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারে না। আচ্ছা, আমার মতো ছেলেদের কি তোদের নজরে পড়ে না? বনের সিংহ রেখে কুকুরকে নজরে পড়ে কারো? আমাকে কুকুর বললি? তোর যদি মনে হয় তাহলে মনে কর বলছি। কুত্তার লেজ কখনো সোজা হবে না, মনে আছে? তুই যে বলেছিলি, তেমনি তোর লেজও কখনো সোজা হবে না। মায়ের তো ভালো করে খাইস নাই রে স্যারা। কালো পেতনি কোথাকার। আমি কালো? যদি মনে করিস তোরে বলছি, তাহলে মনে কর তাই। আমার কথা আমাকেই ফিরিয়ে দেস। আমার প্রেমিক কি বলে জানিস? বলে আমি নাকি বিশ্ব সুন্দরী। যে না চেহারা, কালা কুত্তা দেয় না পাহারা, আবার সে নাকি বিশ্ব সুন্দরী। তুই এটা জানিস না, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, তাই এসব বলে। দেখ, এখন কিন্তু ভালো হবে না। তা বিয়ে কবে করবি তোরা? তোরে বলবো কেন? হ্যাঁ, বলবি কেন? তোরা হলি বড়লোক মানুষ। আমি কখন বলেছি আমরা বড় লোক? বড়লোক মানুষকে বলে যে আমরা বড়লোক মানুষ? ভাই, তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না। হ্যাঁ, বলবি কেন? তোরা হলি বড়লোক মানুষ। দেখ, আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ উঠছে। ভালোর হবে কি, তোরা হলি বড়লোক মানুষ। হ্যাঁ, তোদের তো রাগ হবেই, তোরা হলি বড়লোক মানুষ। মনে মনে হাসতে লাগলাম। আসলেই মায়ের সাথে ফাজলামো করতে খুব ভালো লাগছে। ভাই, তোর পায়ে পড়ি, এসব বলা বন্ধ কর। হ্যাঁ, তোরা তো পায়ে পড়বি, তোরা হলি বড়লোক মানুষ হয়েছে এবার। হবেই তো, তোরা হলি বড়লোক মানুষ। আজকে শালা তোরে খাইছি, তোর বড়লোক মানুষ তোর পেছন দিয়ে বের করব। না না, এখানে আর থাকা যাবে না। মারিয়া খুব রেগে গেছে। দিলাম এক দৌড়, আর মারিয়া আমার পেছন পেছন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কখন যে ম্যামের রুমের সামনে এসে গেছি বলতেই পারিনি। ম্যাম মাত্রই রুম থেকে বের হয়েছে, অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম। সময় ম্যাম আমার নিচে আর আমি ওপরে। ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে, কোনো সাজ নেই ম্যামের, তবুও সুন্দর লাগছে। মনটা চাইছে সারা জীবন এভাবে জড়িয়ে থাকি। প্রিয়জনকে জড়িয়ে ধরার মজা আলাদা। মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথাও খুঁজে পাবো না।
এত সুন্দর ম্যাম, মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে। আর সুমাইয়া ম্যামের শরীরে এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ, সেটা তো আমাকে আরও পাগল বানিয়ে দিচ্ছে। মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেনা দূরে কোথাও নিয়ে যাই, যেখানে সুমাইয়া আর আমি থাকবো, আর কিউই না। সেখানে শুধু শান্তি আর শান্তি। এমন যেতে হতো, আমার কিছুই চাইতাম না জীবনে, শুধু ম্যামকে চাই, আর কিচ্ছু লাগবে না। এই কি চিন্তা করছি আমি কই আর ম্যাম কই, কোনোদিন এসব হবে না। তাড়াতাড়ি ম্যামের উপর থেকে উঠে পড়লাম। ম্যাম উঠে গেল, আমি মাথা নিচু করেই বললাম, সরি ম্যাম, আসলে আমি দেখতে পারিনি। সুমাইয়া ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তোর জন্য এমন হয়েছে, কেন আমাকে দৌড়ানি দিলে বল? আমার জন্য সব হয়েছে না? আর তুমি কি করলা? সরাসরি ম্যামের উপরে পড়ে গেলা। আর আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কি করব বল? তাই বলে তুই ম্যামের উপরে পড়বি? এখন ম্যাম কি ভাববে? যা হবার তা তো হবেই, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ম্যামের মন খারাপ কেন? এদিকে আয় বলছি। হ্যাঁ বল, কি হয়েছে ম্যামের? ম্যাম এই বিয়ে করতে রাজি না। কি সত্যি? সত্যি বলছি। ওয়াও, আমি তো অনেক খুশি। আমার খুশি দেখে গে মারিয়া, তুই আমাকে কি শোনালি? আমার তো নাচতে ইচ্ছে করছে, চল দুজনে মিলে একটু নাচি। জুতা দিয়ে তুতা ব্যঙ্গ করে ফেলবো শালা। এই দিকে ম্যামের মন খারাপ আর তুই আসছিস নাচতে। আচ্ছা তুই এত খুশি কেন? কোন কারণ বল তো শুনি। এসব শুনে তো লাভ নেই, পরে কি বল। আর ম্যাম তাহলে বিয়ে করতে চাইছে কেন? তখন মারিয়া বলল, ম্যামের মা আর ম্যামের খালা দুজন মিলেই এই বিয়ে ঠিক করেছে। আর ছেলের একটু বোকা বোকা টাইপের, এই জন্য ম্যামের পছন্দ না। আর ম্যামকে শর্ত দেওয়া হয়েছে, ম্যাম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ম্যামের মা আত্মহত্যা করবে। তুই সব শুনলি কি করে? আমি ম্যামের সব খবর জানি। আর কিভাবে জানি এসব তোর জেনে লাভ নেই। তাহলে আঙ্কেলকে এই বিয়েতে রাজি না? না, উনিও এই বিয়েতে রাজি না। ওনার নাকি কোনো ছেলে আগে থেকেই পছন্দ, কিন্তু আন্টির কারণে উনি মুখ খুলেন না। বুঝলাম, তার মানে এই বিয়ে হবেই হয়তো। আবার আমার মনটা খারাপ হয়ে গেল, ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে, কিন্তু তা মনে হয় হবে না। আমার কপালটাই খারাপ, নইলে আমার সাথে কেন এমন হবে? হঠাৎ কোত্থেকে যেন আন্টি এসে, জি আন্টি, সব গোছানো শেষ। আমি আন্টির কথা মতো রুমে গিয়ে দেখি সত্যি সত্যি নতুন কাপড় আছে। বড়লোক মানুষ তো, এই দেখেন, আবার বড়লোক বলে ফেলছি। এখন মনে হয় আপনারা আমাকে জুতা খুলে মারবেন আরেকবার বড়লোক বললে। ফ্রেশ হয়ে নতুন কাপড় পরলাম, কালো পাঞ্জাবি আর সাথে কালো প্যান্ট। কালো কালার এমনিতে আমার ফেভারিট। তারপর রুম থেকে বাইরে হলাম, দেখে মারিয়াও শাড়ি পরেছে, তবে বেগুনি। ওয়াও লাদেন, তোরে তো একদম হিরোর মতো লাগছে। এত প্রশংসা করতে হবে না, জানি আমাকে তেমন ভালো লাগছে না। আর তোরে তো শাড়িতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। আজ সত্যি তোরে আজকে অনেক সুন্দর লাগছে, যে কেউ তোর দিকে তাকালে পাগল হয়ে যাবে। শুধু ম্যাম হলেই হবে, আর কাউকে লাগবে না। আচ্ছা, ওরা কি চলে গেছে? ওই তো এসে আসছে মনে হয়, নিচে চল। হ্যাঁ চল। ওদের হাত থেকে মিষ্টিগুলো নিয়ে ভেতরে রাখলাম। আর মারিয়ার কথা সত্যি, ছেলেটা সত্যিই বোকা টাইপের। আর ওর কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে অনেক বড় বোকা ও। এই ছেলেকে ম্যাম বিয়ে করবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটু পর ম্যামকে সাজিয়ে আনা হলো। ম্যামকে দেখে তো আমি আরো পাগল হয়ে গেলাম। মানুষ ঠিকই বলে, প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। এখন মনে হয় আমি তাই হয়ে গেলাম। মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী যদি থেকে থাকে, সেটা একমাত্র সুমাইয়া। এত সুন্দর লাগছে বলার বাহিরে। এখন যদি কেউ আমাকে একটা তার কাটার চাবুক দিয়ে মারে, তাও বলতে পারবো না। এক দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে থাকবো, কি কি করবে সেটা বলতে পারবো না। আমার কাছে মনে হলো যেন ম্যামকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমার যেন আর তর্স হয়েছে না, কিভাবে যে নিজেকে ধরে রাখছি সেটা আমি বলতে পারি। কেউ যদি বলে সময়ের জন্য তুমি কি কি করতে পারবা, আমি একটা তলোয়ার দিয়ে নিজের গলাটা কাটতে কাটতে বলবো, এই দেখ সময়ের জন্য আমি কি করতে পারি। তবুও আমার ভালোবাসা এই সময়ের জন্য কোনোদিন শেষ হবে না। এই শহরে এসে যে একজন মন্ত্রীকে এত ভালো লাগতে পারে, সেটা আমার কল্পনার বাইরে। এখন আমার মনে শুধু ভালোবাসা আর ভালোবাসা চলছে। সুমে ম্যামের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনের চাহিদাই শেষ হয়ে যাবে। সব কিছু কথাবার্তা বলে ঠিক করা হলো, আগামী শুক্রবার ম্যামের বিয়ে। তবে সেটা আমরাই মিলে, কোনো অনুষ্ঠান হবে না। একজন মন্ত্রীর বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, শুনতে কি খুব অদ্ভুত লাগছে তাই না? ছেলে যেহেতু একটা বোকা, তাই বিয়েটা কাউকে জানাতে চাইছে না। বুঝতে পারছি ম্যাডামের চোখে কেমন যেন একটা কান্না কান্না ভাব, দেখিয়ে বোঝা যাচ্ছে এই বিয়েতে একমাত্র আন্টি খুশি, আর কেউ না। বুঝি না নিজের মেয়েকে জেনে শুনে কেউ পানিতে ফেলতে চায়। বড় হলো বিধাতার লীলা খেলা, বোঝা বড়ই দেয়। সবকিছু শেষ করলাম, একটু বড়রা চলে গেল। লাদেন চল দেখি সুমাইয়া ম্যাম কি করে। হ্যাঁ চল।
আমারও একটু দরকার আছে। সুমাইয়া ম্যামের রুমে এসে দেখি ম্যাম কান্না করছে। আমাদের দেখে চোখের পানি মুছে ফেললো, তবে ম্যামের চোখগুলো লাল হয়ে আছে। কেঁদে কেঁদে অবস্থা হয়েছে বুঝতে পারছি। তোমরা কিছু মনে করিও না প্লিজ, আজকে এখান থেকে চলে যাব, তোমাদের ছুটি দেওয়া হয়েছে, যা বলার পরে বলিও। জি ম্যাম, আর আপনি সাবধানে থাকবেন। লাদেন চল। হ্যাঁ, বাইরে এসে বডিগার্ডগুলোকে আরো ভালো করে সবকিছু দেখাশোনা করতে বললাম। গাড়িতে বসে আমারও মনটা খারাপ হয়ে গেল। এক ম্যামের বিয়ে করতে রাজি না, আরেক হলো ম্যামের বিয়ে হলে আমি তো কষ্টে শেষ হয়ে যাব। আমার এই পোড়া কপালে এত কষ্ট লেখা থাকবে, কে জানতো। আমাকে তো চিন্তা করতে দেখে। আচ্ছা লাদেন, আমাকে তো তোর সত্যিকারের বন্ধু মনে করস, তাই তো? হ্যাঁ অবশ্যই। তাহলে আজকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল, কি বলবি? আমাকে তুই বিশ্বাস করস তো? দূর, তুই যে কি বলিস না, তোকে আবার বিশ্বাস করবো না কেন? এত পেছিয়ে কথা না বলে সোজাসুজি বল, কি বলতে চাস? আমি প্রথম থেকে দেখে আসছি, যখন ম্যামের মা বলছে ম্যামকে দেখতে আসবে, তখন থেকেই তুই কী সব একা একা চিন্তা করিস, আবার কখনো মন খারাপ করে থাকিস, আবার মাঝে মাঝে দেখি তোর চোখ লাল হয়ে যায়, মনে হয় যেন তুই কান্না করছিস। আচ্ছা সত্যি করে বলতো, সুমাইয়া ম্যামকে তুই পছন্দ করিস? আমি মারিয়ার কথা শুনে মারিয়ার দিকে তাকিয়ে আছি। আসলে ওরে আমি কি জবাব দেব? আমি তো সত্যি সুমাইয়া ম্যামকে পছন্দ করি। কি হলো, এভাবে না তাকিয়ে সত্যি কথা বল। হ্যাঁ, আমি সুমাইয়া ম্যামকে পছন্দ করি। প্রথম যেদিন আমি অনুষ্ঠানে ম্যামকে দেখেছি, সেদিন থেকে আমি সুমাইয়া ম্যামকে পছন্দ করি। শব্দ আমার রে, আমি একজন গরিব ছেলে হয়ে একজন মন্ত্রীকে পছন্দ করে বসে আছি। কেন আমার সাথে এমন হলো বল? পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? মাঝে মাঝে মনটা চায় নিজেকে নিজে মেরে ফেলি। আজকে যখন আন্টি বলছিল সুমাইয়া ম্যামকে দেখতে আসবে, বিশেষ করে আমার কলেজেটা ফেটে যাচ্ছিল। কেন আমি সুমাইয়া ম্যামকে ভালোবাসতে গেলাম বল? দেখ লাদেন, কান্না করিস না, আমি তোর বিষয়টা বুঝতে পারছি। তবে একটা কথা কি জানিস, আমাদের কখন কিভাবে কাকে যে পছন্দ হয়ে যায় সেটা আমরাই বলতে পারি না। হয়তো তোর ক্ষেত্রেও তাই হয়েছে। এখন কি করবি বল, সব তো মেনে নিতেই হবে, পরিস্থিতিটা এমন হয়ে গেছে। কিন্তু একটা বিষয় দেখলি, কি? সুমাইয়া ম্যাম এই বিয়ে করতে রাজি না। হ্যাঁ, আমারও এই বিষয়টা অনেক খারাপ লাগলো। তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেবে, এটা তো ঠিক না। আচ্ছা লাদেন, ধর কোনো কারণে ম্যামের বিয়ে ভেঙে গেল, তখন তুই কি করবি? যতটুকু সম্ভব আমি ম্যামকে পড়াতে চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি ম্যামের বিয়ে ভেঙে দিই, তাহলে তো তোর এত কষ্ট পেতে হবে না। না, এটা আমরা কখনোই করব না। আন্টি খুব আশা করে ম্যামের বিয়ে ঠিক করেছে। আমরা যদি বিয়ে ভেঙে দিই তাহলে সময় হয়তো খুশি হবে, কিন্তু আন্টি কি খুশি হবে বল? তাহলে তুই কি করতে চাস? ভাগ্যের উপর সব ছেড়ে দিলাম, যা হবার তাই হবে, এত চিন্তা করে লাভ নেই। কিন্তু তুই যে কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাবি। আমার আবার কষ্ট? আমি সবসময় একটা কথাই বলি, গরিবের কোনো জীবন হয় না। আমার এখন অবস্থা জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা হয়তো। এভাবে বলিস না, আমি তোর জন্য চেষ্টা করে দেখব। ভুলে ওটা করবি না, কোনো চেষ্টা নয়, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেছি। আমার তো মনেই ছিল না। আচ্ছা যা, আর নিজেকে কষ্ট দিস না, যা হবার তো হবেই। এইসব আমি চিন্তা করি না। এখন বড় কথা হলো তুই আমাদের বাসায় যাবে, আয়। না না ভাই, এটা পারবো না, আমাকে বাসায় যেতে হবে আজকে। তা বললে তো হবে না ম্যাডাম, চলেন। দেখ লাদেন, আমি যেতে পারবো না, আর একদিন। আজকে যদি না যাস তাহলে মনে করবো তুই আমার বন্ধুই ছিলি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করিস? যদি তুই তাই মনে করিস তবে সেটাই। এখন এত কথা না বলে গাড়ি থেকে নাম। বোঝার চেষ্টা কর লাদেন, আমার বাড়িতে কাজ আছে। কিছুই বুঝতে চাই না, তুই যাবি কিনা সেটা বল। এত কথা বলতে পারবো না। মানে গাড়ি থেকে নাম ছেড়ে বলছে, সময় একদিন আমারও আসবে। তুই দেখি আমার ছোট বোনের মতো কথা বলিস। আমার ছোট বোন যখন ঝগড়া করে আমার সাথে পারে না, তখন বলে কি জানিস, সময় আমার একদিন আসবে। কিন্তু সেই সময়টা যে কখন আসবে সেটা আজ পর্যন্ত জানা গেল না। চুপ কর কুত্তা, এখন চল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে মিলি সে দরজা খুলে দিয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে। কিরে, এভাবে তাকিয়ে কি দেখিস? ম্যাম, আপনি আমাদের বাসায় আসছেন? ভালো আছেন ম্যাডাম? আমি ভালো আছি। কি লাদেন, তোর বোন আমাকে চেনে কিভাবে? হাসপাতালে দেখে। আর তুই যে মন্ত্রীর একমাত্র সেক্রেটারি সেটাও জানে। ও, আর তোমার আমাকে ম্যাম বলতে হবে না, আপু বলতে পারো। কি বলেন আপনি? এত বড় একটা চাকরি করেন, আপনাকে আপু বলি কিভাবে? তোমার ভাইও তো আমার সাথে কাজ করে, সো আপু বলবা। আচ্ছা আপু, ভিতরে আসেন। মারিয়াকে নিয়ে আমার রুমে গেলাম।
এটা কি তোর রুম? হুম। খুব সুন্দর করে সবকিছু সাজানো দেখছি। এসব কাজ আমার বোনের। আমি তো ভাবছিলাম সব কাজ তোর। আমি এসব কাজ করবো তুই ভাবলি কি করে? করবি করবি, যখন বউ বলবে তখন ঠিকই করবি, দেখিস। চুপ কর এখন, চল আম্মু ডাকছে। মারিয়া খেয়ে দিয়ে কিছুক্ষণ থেকে চলে গেল। রাতে মিতুদের পড়াতে গেলাম, তবে আজকে রাতে মিতু আমার সাথে কোনো কথাই বলেনি। ফারজানা অবশ্য টুকটাক কিছু কথা বলেছে, তবে মিতু শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। মনে মনে চিন্তা করছি, যাক মিতুর কিছু হলেও তো পরিবর্তন হয়েছে, না হলে সব প্রেম ভালোবাসায় পড়ে সব শেষ হয়ে যেত। কিন্তু মিতুর কিভাবে বলা আমার একদমই ঠিক হয়নি। যাই এখন বুঝতে পারছি আমি তো সুমাইমাকে ভালোবাসি, আর ম্যামের জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি। ঠিক তেমনই মিতু তো একই কষ্ট হচ্ছে। ওদের কষ্ট হয়তো কয়েকদিন থেকে চলে যাবে। মিতু দেখতে শুনতে খারাপ না, আমার থেকে ভালো ছেলেকে বিয়ে করবে। আজকে একটা কথা খুব মনে পড়ছে, পুরো পৃথিবী তোমাকে ভালোবেসেছিল শুধু একজন ছাড়া, সেটাই হলো তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমাকে ভালোবাসেনি, আর বাকি সবাই তোমাকে ভালোবাসে। সকাল উঠে জিমে চলে গেলাম। প্রথম তো খুব কষ্ট হয়েছে, পরে চলে গেলাম মায়ের শিখতে। সব মিলে বাসায় আস্তে আস্তে 10টা বেজে গেল। বাসায় এসে রেডি হয়ে সরাসরি সুমাই ম্যামের কোম্পানিতে চলে গেলাম। আসলে আমার তেমন কোনো কাজই নেই আজকে, কিছুক্ষণ কাজ করে ভার্সিটি চলে গেলাম। আসলে ভার্সিটিতে যে ভর্তি হব তেমন কোনো সুযোগও পাচ্ছিলাম না, তাই অনেক আগে একটা আবেদন করেছিলাম, ব্যাস হয়ে গেল, তাই আজকে এসে ভর্তি হয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে ম্যামের বিয়ের দিনও এসে গেল। তবে মেহর আর তার ছেলে খুব ঠান্ডা হয়ে গেছে, বুঝলাম না তারা হঠাৎ এত চুপ হয়ে গেল কেন। হয়তো কোনো কারণ আছে। আজকে শুক্রবার, ম্যামের বিয়ের দিন। আমি বিয়েতে যাব না, কারণ গেলে হয়তো এই বিয়ে আমি দেখে সহ্য করার মতো ক্ষমতা হারিয়ে ফেলবো, তাই যাব না। রুমে শুয়ে আছি, প্রায় অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে, দেখি মারিয়া কল করেছে। হ্যাঁ মারিয়া বল। তুই কই আর আসবি কখন? সরি রে, আমি বিয়েতে আসতে পারবো না। আর তুই তো জানিস কেন আমি বিয়েতে আসতে পারবো না, তাই আমাকে অযথা প্রশ্ন করবি না। দেখ, আমি তোর বিষয়টা বুঝতেই পারছি, কিন্তু তুই না থাকলে আমি সবকিছু একা একা কিভাবে সামলাবো? যদি কিছু হয়ে যায় এখানে? প্লিজ আজকে তুই আমাকে কিছু বলিস না, কোনো সমস্যা হবে না আমি আশা করছি। আর আজকের দিনটা অন্তত তুই একটু সামলে নে। বুঝলাম। আর তুই ভালো থাকিস, দেখিস নিজেকে আবার কিছু করে ফেলিস না। আমি এত বোকা না রে, ভালোবাসার জন্য আত্মহত্যা করব? আচ্ছা, তুই যদি পারিস তাহলে আসিস, নইলে থাক। বলে মারিয়া ফোনটা কেটে দিল। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। হঠাৎ দেখি আবারও কল বাজতেছে, দেখি সুমাই ম্যাম কল দিচ্ছে। মনে মনে বললাম, কেন যে বারবার আমাকে মনে করিয়ে দেয় কিছুই বুঝতে পারছি না। যত সে নিজেকে আড়াল করে রাখতে, কিন্তু আর পারি না। জি ম্যাম। তুমি কই? জি ম্যাম, আমি তো আজকে একটু অসুস্থ, তাই বাড়িতে শুয়ে আছি। আমি কোনো কথা বা কারণ শুনতে চাই না, 5 মিনিটের ভেতরে তোমাকে এখানে দেখতে চাই। কিন্তু ম্যাম। যাক বাবা, ফোনটা কেড়ে দিল। তাড়াতাড়ি রেডি হয়ে একটা রিক্সা নিয়ে ম্যামের বাসায় চলে গেলাম। তবে বাসাটা শুধু ভেতরটাই সাজানো হয়েছে, বাহিরে নয়। কিরে লাদেন জি, বলছিলি তো আসবি না, তো এলি কেন? আইসি কি আর সাধে আমার ক্রাশের বিয়ে, আর আমি কি আর না দেখে থাকতে পারি? এইভাবে রেখে গেলি কেন? আমি কি রাগের কথা বলছি তোরে? ধুর, তোর সাথে এখন কথা বলতে পারবো না। দেখি সর, কি কাজ আছে কাজ করি। এতক্ষণ কাজ করছি আমি, এখন তুই কর। কাজ করলে মানুষ মারা যায় না, তোর মতো আমি এত অলস না। কাজ করলে কাজ আমাকে বাবা ডাকবে, আমি কোন কারণে কাজকে বাবা ডাকবো? গ্রাম অঞ্চলের মানুষ আমরা, দেখ কি করি। বলে কাজ করতে লাগলাম। বিকেল পেরিয়ে 3টা বেজে গেল, কিন্তু বরের আসার কোনো নামগন্ধই নেই। হঠাৎ দেখি আন্টি কান্না করছে। আমরা দৌড়ে গিয়ে আন্টির কাছে গিয়ে বললাম, কি হয়েছে আন্টি? আমার বোনকে আর বোনের ছেলেকে কারা জানি কিডন্যাপ করে হুমকি দিয়েছে বলে এই বিয়ে করলে নাকি ছেলেকে মেরে ফেলবে, আর এই ভয়ে আমার বোনের এই বিয়ে বাতিল করেছে। আবার আমাকে উল্টাপাল্টা কথা বলছে। কোন দিন আমি এসব কারো কাছ থেকে শুনিনি, তবু আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাও আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না। যা হয়েছে সব তোমার জন্য। এখন আমার মেয়ের জন্য তোমার চিন্তা করতে হবে না। আমার মেয়েকে আমি বিয়ে দিব, আর তুমি এখন এই ফুলের মাসুল দাও, আরও নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে দিয়ে দাও। আঙ্কেল, যা হবার তা তো হয়ে গেছে, এসব চিন্তা করে লাভ নেই। সময় ম্যাম এই কথা শুনে উপরে চলে গেল, আর মারিয়াও পিছন পিছন গেল। আমি আঙ্কেল আর আন্টিকে একটু বুঝিয়ে বডিগার্ডের কাছে গেলাম। তোমরা এই কিডন্যাপের বিষয়ে কিছু জানো? জি স্যার, মেহেদি এই পুরো ঘটনার সাথে জড়িত। মেহেদি তার বাবার বুদ্ধি মতে বরকে কিডন্যাপ করেছে,
আর বলছে এই মেয়ের যে কিভাবে বিয়ে হয় তা আমি দেখব। হ্যাঁ, বুঝতে পারলাম। আর তোমার কাজে আমি খুশি হলাম। এভাবে লেগে থাকো, আর আমি তোমাদের বেতন বাড়ানোর জন্য বলবো। হঠাৎ দেখি পিছনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আর আঙ্কেল, আপনি যে? তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? অবশ্যই হবে। দরকার পড়লে আমি আপনার মেয়েকে বিয়ে। তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেললাম। কি বলতে কি বলে ফেললাম। আঙ্কেল একটা হাসি দিয়েই, আচ্ছা বাবা, তোমার মায়ের ফোন নাম্বারটা একটু দাও তো। জি আঙ্কেল, 0178। আচ্ছা, এখন উপরে গিয়ে দেখো আমার মেয়ের কি অবস্থা। জি। আমি উপরে গিয়ে দেখি ম্যাম আর মারিয়া কি যে বলা বলি করছে। তবে সুমা ম্যামকে একটু মন খারাপের মতো লাগছে। কিছু জানতে পারলি লাদেন এমন কেন হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এসবের পিছনে মেহেদি আর তার বাবার হাত আছে। কি এত বড় সাহস! এতদিন কিছু করি নাই আর মুখ বুজে থাকা যাবে না। চলো দেখি আজকে এর শেষ দেখে ছাড়বো। আমি সুমাইয়া ম্যামকে আটকে বললাম, ম্যাম, আমাদের এখন অ্যাকশন নেওয়া ঠিক হবে না। কয়েকটা দিন যাক, ওরা তাহলে একটু চুপ হবে। সুমাইয়া ম্যাম আমাকে জড়িয়ে ধরেই, এই মেহেরের জন্য আমি ঠিক মতো বাহির হতে পারি না। আমার বিয়ে হোক আর না হোক তাই বলে ওরা আমার আম্মুকে অপমান করছে ওই মেহেরের জন্য। কিভাবে আমি চুপ থাকবো বলো? আর যে আমার সহ্য হচ্ছে না। ম্যাডাম, আমি আছি না? আমি থাকতে আপনার শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেব না। দরকার হলে নিজের জীবন দিয়ে দেব। সুমাইয়া ম্যাম আমাকে ছেড়ে দিয়েই, সত্যিই তুমি খুব ভালো লাদেন। তোমার মতো কাউকে যদি জীবন সঙ্গী হিসাবে পেতাম তাহলে খুব ভালো হতো। আমাকে আজকে থেকে মানুষ দেখে থুতু দিবে। হয়তো আমার বিয়ের কথা কেউ জানে না, কিন্তু আজকাল তো দেওয়ালেরও কান আছে। আমার বিয়ের নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়বে। বলবে মন্ত্রীর বিয়ে হওয়ার থেকে ভেঙ্গে গেল। আমি এখন কি করব? আমি একজন মন্ত্রী, তাও কিছু। ম্যাডামের এই পরিস্থিতি দেখে আমার খুব কান্না পাচ্ছে। কি করব আমি? আমি তার মুখ ফুটে বলতে পারি না যে আমি আপনাকে বিয়ে করব ম্যাম। হঠাৎ কোত্থেকে যেন আঙ্কেল এসে, সুমাইয়া মা, তুই কান্না করিস কেন? বাবা, আমার কান্না ছাড়া কোনো উপায় আছে? আজকে মা যদি আমার বিয়ে ঠিক না করতো তাহলে আম্মুকেও এত কিছু শুনতে হতো না। আর মানুষ আজকে থেকে আমাকে আর সম্মান করবে না। যত সুনাম করছি সব শেষ বাবা, সব শেষ। সুমাইয়া মা, আমি তোর সাথে কি পার্সোনাল কথা বলতে চাই, আমার সাথে আয় একটু। না আঙ্কেল, আপনারা থাকেন, আমরা নিচে যাই। বাবা, তোমরা এখানে একটু থাকো, তোমাদের সাথেও আমার কথা আছে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল সুমাইকে নিয়ে অন্য একটা রুমে গেল। সুমাইয়া দেখে সেখানে তার মাও দাঁড়ানো। সুমাইয়া, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দে মা। আম্মু, যা হবার তো হয়েই গেছে। এসব হয়তো আমার কপালে ছিল। তুমি অযথা মাপ চাইবা কেন? তাছাড়া তুমি তো আমার মা। যেটা বলার জন্য তোদের এইখানে নিয়ে আসছি। বাবা বলো, কি বলবা? আচ্ছা সুমাইয়া, লাদেনকে তোর কেমন লাগে? কেন বাবা? আরে সেটা বলতে বলছি, বল। বাবা, ও ছেলে হিসাবে খুব ভালো আর বিশ্বাসযোগ্য। হয়তো তুই এই বিয়েতে রাজি ছিলি না, কিন্তু বিয়েটা যদি আরো আগে ভেঙে যেত তাহলে তোর কোনো সমস্যা হতো না। কিন্তু আজকে বিয়েটা ভেঙে তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি চাই না আমার মেয়ের সম্মান নষ্ট হোক। বাবা, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি এখন কি করতে পারি বলো বাবা? আমি চাই লাদেনের সাথে তোর বিয়ে দিতে, এবং সেটা আজকেই। আর আমি শুরু থেকে দেখে আসছি ছেলেটা অনেক ভালো, তোর খুব খেয়াল রাখবে। কিন্তু বাবা, মানুষে কি বলবে ওর সাথে যদি আমার বিয়ে হয়? মানুষ কি তোরে সুখ এনে দিতে পারবে? হতে পারে ছেলেটা গরিব, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলি, ও তোর জন্য সবকিছু করতে পারে। আর বড় কথা হলো, ও মানুষ, আমরাও তো মানুষ। এখানে ধনী গরিবের ভেদাভেদ করিস না। আজকে একটা জিনিস তোরে দেখায়, তুই একজন মন্ত্রী। তোরে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওরা তোকে বিয়ে করবে কেন জানিস? তোর টাকার জন্য। আজকাল দেখিস না মানুষ টাকার জন্য কি করতে পারে। আমি মনে করি সেই হিসাবে লাদেন ছেলেটা খুবই ভালো। ও কোনোদিন তোরে কষ্ট দিবে না, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। ছেলেটা যদিও গরিব, তবুও তোরে খুব সুখী রাখবে, দেখিস। আর এখন বাকিটা তোর সিদ্ধান্ত। হ্যাঁ রে মা, আমি তো একটা ভুল করে তোর জীবনটা নষ্ট করতে চাইছিলাম। তুই আর এমন করিস না। লাদেন ছেলেটা আমার কাছে খুব ভালো লেগেছে, তুই রাজি হয়ে যা মা। তোর বাবার কথা ফেলিস না। আচ্ছা বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি তোমাদের কথা ফেলবো না। আমাদের মতো বাবা মায়েরা আজকাল কি করে জানিস? মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়।
কিন্তু ওদের পছন্দ অপছন্দের কোনো খোঁজ খবর নেয় না। আর দিন শেষে দেখা যায় কি তাদের সংসার একদিনও টিকে না, কেউ মারা যায়, কেউ পালিয়ে যায়। আমি এমন বাবা হতে চাই না। যদি তোর লাদেনকে পছন্দ হয় তাহলে বলতে পারিস, না হলে তোরে আমি জোর করব না। সুমাইয়া তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা তুমি এত ভালো কেন? আমি রাজি, তুমি সব কিছু রেডি করো। আচ্ছা রে মা। লাদেনের মাকে ফোন করছি, ওরা আসছে। লাদেন, তোর ভালোবাসা সত্যি রে, কোনো কমতি নাই তোর ভালোবাসায়। আমি আজকে বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসার একদিন না একদিন জয় হবেই। এখন তুই ম্যামের পেছনে লেগে থাক, দরকার পড়লে আমিও আছি তোর পাশে। হ্যাঁ রে মারিয়া, ওপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া। তবে এখন তো ম্যামের বিয়ে ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমি কি ম্যামকে পটাতে পারবো? যদি না পটাতে পারিস তাহলে আমি তোরে পিটিয়ে লম্বা করে ফেলবো। আমি চাই না তুই অন্য কারোর মতো পাগল হয়ে যা। ওই দেখিস না, যারা সত্যিকারের ভালোবাসে তারা যদি তার প্রেমিককে বিয়ে করতে না পারে, কেউ আত্মহত্যা করে বা অনেক মানুষ পাগল হয়ে যায়। আমিও চাই না তুই সেই মানুষের কাতারে যাক। যেভাবেই হোক ম্যামকে তুই বিয়ে করবি, দরকার পড়লে তার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব। মানুষ বলতে পারবে ভালোবাসার জন্য একটা ছেলে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে। মারিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। কিরে শালা, আমি বলি ভালো কথা আর তুই হাসছিস কেন? ভালোবাসার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ? ব্যাক কল ছেড়ে আমি যুদ্ধ করতে যাব কেন? দেখিস আমি ম্যামকে পটিয়ে ছাড়বো, এটা আমার ওয়াদা। এই তো আমি এখন তোর মনের ভিতরে সাহস দেখতে পাচ্ছি। ধূরশালী, এখন তুই সত্যি সত্যি মায়ের খাবি। আমার ভিতরে সবসময় সাহস থাকে। জানি তো, সেটা কুত্তার সাহস। এই সাহস নিয়ে চললে প্রথম দিনের মতোই মার খাবা। কি? আমার তো এর কথা মনেই ছিল না। তোরা সে কিভাবে? আমার তো মনে হচ্ছে কোনোভাবে আমার প্রথম দিনের কিডন্যাপের সাথে তোরা আবার জড়িত নয় তো? ও তো সন্দেহ একদম ঠিক জায়গায়, ধরা পড়লে যাবেন নাই। কি চিন্তা করিস? এই তো হঠাৎ কোত্থেকে যেন মিলে এসে বলল, ভাইয়া নিচে চল, সবাই তোরে ডাকতেছে। আরে মিলি, তুই এখানে কিভাবে এলি? আর কার সাথে তুই এখানে আসলি? নিচে চল ভাইয়া, তাহলেই বুঝতে পারবি। লাদেন, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে আমার মাথায় মনে হয় ঢুকছে। আচ্ছা দেখি নিচে কেমন হচ্ছে। নিচে নেমে দেখি আম্মু, সোমায়া, আঙ্কেল, আন্টি সবাই একসাথে বসে আছে, আর সোমায়া দাঁড়িয়ে আছে। ও মা, এখানে কাজে এলো থেকে? তাহলে কি সত্যি সত্যি সোমায়া ম্যামের বিয়ে হয়ে যাবে আজকে? কিন্তু কার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। আম্মু, তুমি এখানে কখন এলে? অনেকক্ষণ হয়ে গেছে, তুই এখানে বস। আমি কি আম্মুর পাশে বসলাম। লাদেন বাবা, তুমি তো আমার ছেলের মতোই, তোমাকে একটা কথা বলতে চাই, আগে বলো রাখবে কিনা? কথা কি আঙ্কেল? বলেন, এটা আমার আদেশ। আপনি আমার বাবা সমতুল্য। আজকে যদি আমার বাবাকে এসে বলতো তাহলে আমি অবশ্যই কথাটা রাখতাম। আর আপনার কথা রাখবো না এটা হয় না। আপনি শুধু আমাকে আদেশ করুন। আমি সত্যি তোমার মতো একজন ছেলে পেয়ে ভাগ্যবান। আসলে আমি তোমাকে যতটা ভালো মনে করছিলাম তার থেকেও তুমি অনেক ভালো একটা ছেলে। এখন মূল কথায় আসি। দেখো বাবা, আমার মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকতে পারে যদি একবার বলি, কিন্তু তোমার মতো ছেলে আমি খুঁজে একটাও পাবো না। তাই আমি সোমায়া আর তোমার বিয়ে আজকেই দিতে চাই। আর তুমি এই ভয় পেও না যে একজন মন্ত্রীর সাথে আমার বিয়ে হচ্ছে, মেনে নিবে কিনা তিনি। বাবা অবশ্যই আমার মেয়ে তোমাকে মেনে নিবে। এই বিয়েতে আমার মেয়ের মত নিয়েই তোমার সাথে কথা বলছি। তোমার মা রাজি আছে। এখন তুমি কি বাবা রাজি আছো? আমি তোমার কাছে অনেক আশা নিয়ে কথা বললাম, আশা করি আমাকে হতাশ করবে না। আঙ্কেলের কথা শুনে আমি তো মনে হয় খুশিতে আত্মরা হয়ে গেলাম। মেঘনা চাইতে জল, একলাপে চাঁদের দেশে খুশিতে চলে গেলাম, সেটা আবার মনে মনে। তবে সরাসরি যদি বলি এই বিয়ে আমি করতে রাজি, তাহলে তারা মনে মনে বলবে আমি টাকার জন্য পাগল। তাই একটু আমাকে ডিমাইন্ড করতে হবে। পাশে তাকিয়ে দেখে মারিয়া দাঁড়িয়ে আমাকে ইশারা দিচ্ছে হ্যাঁ বলার জন্য, আর অন্য পাশে সোমাই ম্যাম দাঁড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি ম্যাডামের আন্ডারে চাকরি করি, কিন্তু আমি একজন সাধারণ মানুষে কিভাবে এত বড় পদের একজন মন্ত্রীকে বিয়ে করবো আঙ্কেল? বাবা, চাকরি করো আর যাই করো সেটা দেখার বিষয় নয়। বড় কথা হলো তুমিও মানুষ, আমরাও মানুষ। আমাদের হাত কাটলে যেমন রক্ত বের হবে, তোমার হাত কাটলেও ঠিক বের হবে। এখানে ধনী গরিবের কোনো ব্যবধান করো না বাবা। কিন্তু আঙ্কেল, এত করে বলছে বাবা, তুই রাজি হয়ে যা। মেয়েটা খুব ভালো, তুই রাজি হয়ে যা বাবা।
আচ্ছা, তোমরা এত করে যেহেতু বলছো তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই মুহূর্তে এখানেই তোমাদের বিয়ে হবে। আমি সুমাইয়া ম্যামের দিকে তাকিয়ে দেখি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। হঠাৎ আমার নজর পড়লো সুমাইয়া ম্যামের দিকে। ছোট করে একটা লাল আলো জ্বলছে। প্রথমে ভাবলাম এটা হয়তো ম্যামের লাল শাড়িতে ওই ছোট কি যেন থাকে, ওগুলোর আলো। কিন্তু আলোটা একদিকেই আছে, ম্যামের বুকের মাঝখান বরাবর। আমি তাড়াতাড়ি জানালার বাইরে তাকিয়ে দেখি পাশের সাথে একজন রাইফেল নিয়ে ম্যামকে তাক করে আছে। আমি বসা থেকে উঠেই দৌড় দিয়ে ম্যামকে দূরে সরিয়ে দিলাম, আর যার কারণে গুলিটা আমার হাতে লেগে যায়। মারিয়া দৌড়ে এসে আমাকে ধরে ফেললো, আর হাতে গুলি লাগার কারণে আমি অজ্ঞান হলাম না, তবে অনেক ব্যথা লেগেছে। আর মারিয়া বাইরের বডিগার্ডকে বলল ওদের ধরতে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেক রক্ত বের হচ্ছে। থাক রে, এভাবে ভালো হয়ে যাবে। সব আমার জন্য হয়েছে। আগে ওকে ধরে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই আমার এই অবস্থা থেকে কান্না করছে। আমাকে ধরে গাড়িতে বসানো হলো। একটু পর হাসপাতালে পৌঁছে গেলাম। আমাকে সরাসরি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে পারছি তারা আমার হাতে লেগে থাকা গুলি বের করছে, তবে এখন কোনো ব্যথা লাগছে না। ডক্টর কি করছে কে জানে। সবকিছু শেষ করে ডক্টর বাইরে চলে গেল। একটু পর সবাই ভেতরে আসলো। কেন বাবা এমন করতে গেলে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার মাকে আমি কি জবাব দিতাম? আমি বলছি না আঙ্কেল, সময় ম্যামের উপরে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। আর আম্মু কান্না করো না, কিছু হবে না আমার। বাবা, আজকের সব কিছুর জন্য আমি দায়ী। ম্যাডাম, নিজেকে নিজে দোষ দেবেন না। আর আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো বাবা, কি বলতে চাও? আমি বিয়ে এখন করতে চাই না। কি বলছো বাবা? আর আঙ্কেল, বিয়ে করব তো, তবে আমি সব কিছু সমাধান করেই বিয়ে করব। আগে মেহর আর ওর ছেলেকে মজা বুঝিয়ে একেবারে ম্যামকে বিয়ে করব, না হলে বাবা ঝামেলা করতে পারে। এটা ঠিক বলছো, তবে তুমি একা পারবা এসব করতে? আপনি কোনো চিন্তা করবেন না, ওদের এখন না মেরে আমরা শান্তি পাবো না। তা বিয়ান সাহেবা, আমরা তাহলে বাইরে যাই, ওদের একটু একা থাকতে দিই। চলেন। বেস্ট অফ লাক লাদেন, আজকে তোর প্রেমের কথা বলে দে। বলে মারিয়া চলে গেল। সময় ম্যাম এসে আমার পাশে বসলো। ম্যাডাম, আমাকে মাফ করে দেন। কেন এমন কথা বললা? আসলে আমি তো আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আমার তো কোনো যোগ্য নেই আপনাকে বিয়ে করার। প্রথমত হলো তুমি আমাকে ম্যাম বলে ডাকতে পারবে না। তাহলে কি বলবো ম্যাম? আবার ম্যাম সুমাইয়া বলে ডাকবা। আর কে বলছে আমি এই বিয়েতে রাজি না? আজকে তুমি আমার জন্য যা করছো, আমি আমার জীবন দিয়ে হলেও এর কিছুই মূল্য তোমাকে দিতে পারবো না। ম্যাম, আপনাকে একটা কথা বলতে পারি? আবার ম্যাম বলছে সুমাইয়া বলে ডাকবা। কিন্তু অভ্যাস হয়ে গেছে যে ম্যাম। 2 দিন পর যখন বিয়ে করবে তখন কি বলবা ম্যাডাম? পরের বিষয়ে পরেই চিন্তা করব। আচ্ছা, এখন বলো কি বলতে চাও? আপনি আমার প্রথম দেখায় ক্রাশ। যেদিন প্রথম আপনাকে টিভিতে দেখি সেই দিনে আপনার উপর আমি ক্রাশ খেয়েছি। আর যখন সামনাসামনি অনুষ্ঠানে দেখি তখন তো নিজেকে ধরে রাখতে পারিনি। এত ভালো লেগেছিল আপনাকে, বলতে পারেন ওই দিনই তাহলে আপনার দিকে না তাকিয়ে কেন ফোনের দিকে তাকিয়েছিলাম। আসলে সেদিন আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম যে ফোন নষ্ট হয়ে গেছিল। ম্যাডাম, আপনাকে সামন থেকে দেখলে আমি সহ্য করতে পারি না। মনে হয় যেন আমার ভিতরে জ্বর শুরু হয়েছে। আপনাকে এত এত ভালো লাগে আমার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই সরাসরি আপনাকে সেদিন দেখিনি, ফোনে আপনার লাইভ দেখেছি। জানি না কেন আপনাকে এত ভালো লাগে আমার, কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিনও শেষ হয় না। আপনাকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। হয়তো বলতে পারেন এই কথা আজকে কেন বলছি, তার কারণ হলো আপনার সাথে আমার বিয়ে হবে, তাই একটু সাহস হয়েছে, তাই এখন বলতে পারলাম। আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমার বুকের মাঝে আগলে রাখবো। জানি না আমার জন্য আপনার মনে ভালোবাসা আছে কিনা। এত ভালোবাসো আমাকে তুমি? হ্যাঁ, অনেক অনেক ভালোবাসি। এই কথা তুমি আমাকে আগে বলবা না? সবকিছু সবসময় বলা যায় না ম্যাম। লাদেন, তোমাকে একটা কথা বলি আমি? জি অবশ্যই বলেন। ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত, কেউ পায় কেউ আবার হারিয়ে ফেলে। আমি হয়তো আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি, কিন্তু সব কিছুর জন্য মনে একটা ফিলিংস দরকার। আমারটা হয়তো এখানেও হয়েছে না, তবে তুমি আমার পাশে এভাবে ভালোবেসে গেলে হয়তো হয়ে যেতে পারে। তবে কিছু মনে করিও না, খুব শীঘ্রই আমি তোমাকে ভালোবেসে ফেলবো। যদি তুমি আমার পাশে থাকো, থাকবে তো আমার পাশে? সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আপনি যদি বলেন তাও থাকবো, না বললেও থাকবো। আমার কপালে সময় একটা চুমু দিই। এটা আমার প্রথম ভালোবাসার স্পর্শ। সোমাইয়া, সোমাই আমার দিকে তাকিয়ে আছে। তোমার মুখে আমার নামটা আজকে প্রথম শুনে খুব ভালো লাগলো। আপনার হাতে কি আমি একটা চুমু দিতে পারি?
নিজের বইয়ের কাছ থেকে কি অনুমতি নেওয়া লাগে? এখনো হওনি, আগে আমার বউ হয়ে দেখো, তারপর তোমার কাছ থেকে কোনো অনুমতি নেব না। তাই নাকি স্যার? হ্যাঁ তাই। তবে তুমি খুব তাড়াতাড়ি আমার প্রেমে পড়বে, এটা আমি শিওর। তা তো দেখাই যাবে কেমন ভালোবাসতে পারে আমাকে। এমন ভালোবাসবো, এমন ভালোবাসা যা দেখে তুমি নিজেও আফসোস করবে। আমি সময়ের হাতটা ধরতেই, আরে মারিয়া তুই আয় এখানে। তা তোরে এমন কি বললো? লাদেন বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো? ওমা কেন, তুই তো আমার ফ্রেন্ড, লাদেন বলে ডাকবি। না, তুই তো আবার ম্যামের ভবিষ্যৎ জামাই। কি ব্যাপার, তোমরা বন্ধু মানে কিছুই তো বুঝলাম না। আমরা তো একসাথে কাজ করি, এই জন্য আমরা দুইজনই ফ্রেন্ড, বুঝলেন ম্যাডাম? আবারও ম্যাডাম, কতবার বলছি আমার নাম ধরে রাখবা? ম্যাম, একটা কথা বলার ছিল। বলো। ম্যাম, লাদেনের মতো আপনাকে কেউ ওভাবে ভালোবাসতে পারবে না। আমি জানি তো। আচ্ছা বাবা মা ওরা সবাইকে ডাক দাও তো। তা বাবা এখন যাও যাক, চল। আরে বিয়ান সাহেবা, কই যাবেন? আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। না, এটা বলতে হবে না, আমাদের আবার এখানে ফিরে যেতে হবে। দেখেন, আমি আপনার কাছে কোনো অনুরোধ করছি না, তবে আজকেই করছি, প্লিজ আমাদের সাথে চলুন। উপরে পুরো একটা ফ্ল্যাট খালি আছে। আম্মু এত করে বলছে, রাজি হয়ে যাও, আর আমি মৃত্যুর বাবার সাথে পরে কথা বলে নেব। আচ্ছা বাবা, তুই যেহেতু বলছিস তাহলে ঠিক আছে। তাহলে তো আর কোনো সমস্যা নাই। আর লাদেন, তোমার বাসার ঠিকানা দাও, আমি লোক পাঠিয়ে সব জিনিসপত্র নিয়ে আসবো নে। এই ঠিকানায়, তবে ওদের একটু বুঝিয়ে বলতে হবে। সেসব তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা আঙ্কেল, ডাক্তারের সাথে কথা হয়েছে, আমি কি এখন বাড়ি যেতে পারবো? অবশ্যই যেতে পারবে, আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। মারিয়া সময় আমাকে ধরলো গাড়িতে বসার পর। লাদেন। জি ম্যাডাম। দেখো আমাকে রাগাবা না, কতবার বলছি তুমি আমাকে তো বিয়ে করবে, অন্তত নিজের বইয়ের নামটা বলে ডাকো। কি রে ভাইয়া, ভাবির সাথে এমন করিস কেন? তুই এসব বুঝবি না। তা ননদিয়া, তুমি কেমন আছো? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো। আমার তো খোঁজ খবরে নিলেনি না, এখন মনে পড়ছে। সরি, আসলেই এত বিজি থাকি না যে তোমার কথা মনেই ছিল না। মনে থাকবে কিভাবে? আমি তো আর আপনার আপন কেউ না। এই দেখো আমার ননদ রাগ করছে। আচ্ছা যাও, সরি। তাহলে ঠিক আছে। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম। ভেতরে গিয়েই, বর্তমান এইখানে কিছুক্ষণ থাক, ওরা রুমটা একটু পরিষ্কার করে দিবে, তারপর যাবা। আরে সমস্যা নেই আঙ্কেল, এখানে আমার ফ্রেন্ড, আবার আমার বোনও আছে। আর বড় কথা হলো, আমার বউ একাই সব কাজ করে ফেলবে। সীমা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে লাভ নেই, আমার বউ হতে হলে এসব কাজ করা লাগবেই। মন্ত্রী আছো ঘরের বাইরে, আর ঘরের ভেতরে আমার হুকুমই চলবে। সাবাস জামাই, এতদিন আমার মেয়েকে দিয়ে কিছুই করাতেই পারো নাই, আজকে আমার মনে হচ্ছে আমার মেয়েকে তুমি ঠিক করতে পারবে। বাবা তুমিও? আমি এই বিয়ে করব না, কেউ আমার আপন না। করবে না মানে? তুমি করবে, তোমার 14 গোষ্ঠী বিয়ে করবে। বাবা দেখছো, আমাকে কিন্তু ওর জোর করছে। আঙ্কেল আপনি এটা জানেন, জোর করে বিয়ে করার মজাই কিন্তু আলাদা। আমাদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আম্মু তুমি এখানে থাকো, মিলি তোর ভাবিকে ধরে নিয়ে উপরে চল। আমার কথা মতো মিলি গিয়ে সময়ের হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে। উপরে উঠতে উঠতেই তো বন্ধুরা কি শুরু হয়েছে, এটাকে জানতে চান? তাহলে এর পরের পর্বে অপেক্ষা করতে হবে। এরপরে শেষ পর্ব হতে পারে। তো কেমন হচ্ছে গল্পটা কমেন্ট করবে। তৈরি থাকবে নতুন গল্পে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।